2026 ক্যালেন্ডার ভাষার 1433 শনিবার। সুধীবৃন্দ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলা একাডেমি আজ দিনব্যাপী কবি আবুল হাসান, শিশু সাহিত্যিক ফয়েজ আহমদ, অনুবাদক ও শিক্ষাবিদ মোহাম্মদ হারুনুর রশিদ এবং কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস স্মরণে সেমিনারের আয়োজন করেছে। এই আয়োজনে একাডেমির পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাই। শুধু মণ্ডলী, শুরু করছি আজকের প্রথম অধিবেশন কবি আবুল হাসান স্মরণে সেমিনার। এই সেমিনারে সভাপতিত্ব করবেন কবি ও গবেষক অধ্যাপক সুমন সাজ্জাদ। প্রবন্ধ উপস্থাপন করবেন কবি ও সমালোচক জনাব মৃদুল মাহবুব। আলোচনা করবেন কবি ও প্রাবন্ধিক জনাব সৈকত হাবিব এবং স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। আমি এখন মহাপরিচালক মহোদয়কে সেমিনারের মান্যবর সভাপ্রধান, প্রবন্ধকার ও আলোচককে সঙ্গে নিয়ে মঞ্চে এসে আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। এখন যারা মঞ্চে আছেন, অধ্যাপক সুমন সাজ্জাদ সহ পরের পর্বের অভিযোগ্য দেখা যাচ্ছে এবং যারা শুনতে এসছে আর একাডেমিক কর্মচারীরা যেখানে আছেন, তাদের সবাইকে আমি এই অধিবেশনে এবং আজকে দিনব্যাপী সেমিনার সিরিজে স্বাগত জানাই। আমাদের সংস্কৃতি অঙ্গনের সঙ্গে রাষ্ট্রের যে সম্পর্ক, সেটার ব্যাপারে আমরা খুবই ক্রিটিক্যাল থাকি, কিন্তু এমন কতগুলো উদ্যোগ আয়োজন রাষ্ট্রের পক্ষ থেকে করা হয়েছে যেগুলো প্রশংসনীয়। প্রশংসনীয় যেই কিছু ব্যাপার আছে, তার মধ্যে একটা হলো এরকম একটা বন্দোবস্ত রাখা যে সংস্কৃতি মন্ত্রণালয়, অন্য মন্ত্রণালয়গুলো কিছু কিছু করে, কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় দেশের বিপুল পরিমাণ কৃতি মানুষ যারা গত হয়েছেন, কিন্তু তাদের কৃতি এবং কীর্তি প্রধানত টেক্সট আমাদের সামনে আছে এবং কার্যকর আছে, তাদের স্মরণ করার ব্যবস্থা করে। এটা রাষ্ট্র করেছে এবং এটা বিভিন্ন প্রতিষ্ঠানের উপর তার দায়িত্ব বর্তেছে বা বর্তায় যে সেগুলো বাস্তবায়ন করা। এটাকে যথার্থভাবে কার্যকরভাবে উপস্থাপন করা, জনসমাজে সেটা কতটা প্রভাব ফেলবে তার ব্যবস্থা করা, এগুলো আসলে যারা আয়োজন করে তাদেরই দায়িত্ব, তাদের উপরই পুরো ব্যাপারটা সাফল্য নির্ভর করে। সমাজের জন্য, জনমানুষের জন্য এটা অতি জরুরি পদক্ষেপ। আমরা বিগত কৃতি মানুষদের স্মরণ করি, এটা শুধু শ্রদ্ধা জানানোর ব্যাপার নয়, বৃহত্তর অর্থে এটা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎমুখী একটা চর্চারই সম্প্রসারণ। আমরা পুরনো মানুষদের মধ্যে তাদের কর্মকাণ্ডের ছক আবিষ্কার করি, যে প্রত্যক্ষ বাস্তবতার মধ্যে তারা কাজ করেছেন এবং কালকে ছাড়িয়ে যেতে পেরেছেন। ওই প্রত্যক্ষ বাস্তবতার একটা কাঠামো আমরা তৈরি করি, যে কাঠামোটা খানিকটা বিমূর্তভাবে আমাদের কালকে বুঝতে, আমাদের কালে, আমাদের বাস্তবতার সঙ্গে আমাদের সম্পর্কিত হতে সাহায্য করে। তাদের কর্মকাণ্ড এবং কৃতিত্ব পর্যালোচনার মধ্য দিয়ে আসলে আমরা ওই অংশগুলোকেও আবিষ্কার করতে চাই, তুলে আনতে চাই, নতুনভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে প্রাসঙ্গিক করতে চাই, যে অংশগুলো আমাদের এখনকার জন্য খুব জরুরি। আর এর মধ্য দিয়ে
আমাদের ভবিষ্যতের দিক নির্দেশনা পাওয়ার জন্য যে অপেক্ষাকৃত ট্রান্সেন্ডেন্টাল ছাড়িয়ে যাওয়া যে আলাপ আলোচনা, সেগুলোর একটা উপলক্ষ তৈরি হয়। যদিও এটা স্মরণ সভা, কিন্তু বাংলা একাডেমি বরাবরই এই ব্যাপারগুলোকে সেমিনারে রূপান্তরিত করতে চেয়েছে। সেমিনার কথাটার মধ্যে এমন একটা তাৎপর্য এবং ব্যঞ্জনা আছে যে আমরা কোনো একটা বিষয়ে সেমিনারও কিছু বক্তব্য উপস্থাপন করব, ব্যাখ্যা বিশ্লেষণ, তথ্য এবং প্রায়োগিক পর্যালোচনা কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আবর্তিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো একটা প্রস্তাব, নতুন প্রস্তাব। এই শব্দটার মধ্যে কিংবা এই চর্চার মধ্যে এই ব্যাপারটা আছে যে আমরা একটা নতুন প্রস্তাব করছি, এবং যেহেতু নতুন প্রস্তাব, ফলে আলোচনার মধ্য দিয়ে সেটা ত্রুটি বিচ্যুতি কিংবা সমৃদ্ধি নির্দেশ করাও সেমিনারের সামগ্রিক প্রক্রিয়ার একটা অংশ। এই যে নতুন প্রস্তাব উত্থাপন করা, সেই অর্থে নতুন জ্ঞান উৎপাদন করা, এটা একাডেমির একটা খুবই জরুরি কাজ, এবং সারা পৃথিবীতে বিশ্ববিদ্যালয়গুলো, একাডেমিক প্রতিষ্ঠানগুলো এই কাজটা করে। ফলে বাংলা একাডেমি এই ধরনের স্মরণ সভাকে সেমিনারে রূপান্তরিত করতে চাইবে, এটা একটা স্বাভাবিক আকাঙ্ক্ষা, এবং আমরা সেইভাবেই পুরো জিনিসগুলো পরিকল্পনা করেছি। আমাদের আজকের সেমিনারের কেন্দ্রীয় মুখ হিসেবে 4 জন ব্যক্তি আছেন, আপনারা এর মধ্যে শুনেছেন। কবি আবুল হাসান আছেন, অল্প বয়সে গত হওয়া কবি আবুল হাসান বিস্ময়করভাবে পরবর্তীকালে পঠিত হয়েছেন, পরবর্তীকালে গৃহীত হয়েছেন, বহুজনকে ভাষার দিক থেকে প্রভাবিত করেছেন, এবং তার নির্লিপ্ত অংশ কবিত্ব একই সঙ্গে গভীরভাবে সমকালীনতার সঙ্গে লিপ্ততার যে রোম্যান্টিক সান্ধ্য ভাষা, সেটাও বহুজনের ব্যক্তিগত আগ্রহের কারণ হয়েছে। বাংলাদেশের কাব্য সাহিত্যের প্রগতি এবং অগ্রগতিতেও বড় ভূমিকা রেখেছে বলে তিনি স্বীকৃত হয়েছেন। তাকে নিয়ে দীর্ঘ প্রবন্ধ লিখেছেন কবি মৃদুল মহবুব, এবং যে দুজন, একজন আলাপ করবেন এবং একজন সভাপতিত্ব করবেন বা সভাপতি হিসেবে আলাপ করবেন, তারা দুজনও কবি। আমরা আমাদের সেমিনারগুলো প্রধানত এই দিকটাতে মনোযোগ রেখে সাজানোর চেষ্টা করেছি, যে সৃষ্টিশীল মানুষেরা এই আলাপগুলো অপেক্ষাকৃত বেশি হারে করুক, যাতে করে যাকে আমরা পাঠ করি তার মধ্যে একটা সৃজনশীলতা সঞ্চারিত হওয়ার সম্ভাবনা অধিকতর থাকে। সেটা যারা এমনিতে আলোচক, সমালোচক, প্রাবন্ধিক কিংবা অধ্যাপক, তাদের ক্ষেত্রেও সম্ভব, কিন্তু যারা সৃষ্টিশীলতার চর্চার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে একটা অন্যরকম সম্ভাবনা সবসময় থাকে সারা দুনিয়াতেই। সেই সম্ভাবনাটা হলো এই যে সৃষ্টিশীলতার একটা প্রক্রিয়াগত দিক আছে। যিনি নিজে সৃষ্টিশীল প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তিনি যখন আলাপ আলোচনা করেন, তখন সাধারণভাবে অন্যদের চোখে পড়বে না এমন কতগুলো ব্যাপার তার চোখে পড়ার সম্ভাবনা তুলনামূলক বেশি। এবং সেটা আমরা অনেকগুলো সেমিনার প্রবন্ধে আমরা ইতিমধ্যে এই বছর এবং আগেও আমরা এটা লক্ষ্য করেছি। আমরা আলাপ করব অনুবাদক ও শিক্ষাবিদ মোহাম্মদ হারুনুর রশিদ স্মরণে। তিনি একটি চমৎকার জীবনযাপন করেছিলেন এবং কাজ করেছিলেন, নানান ধরনের লেখালেখি করেছিলেন, অনুবাদ, প্রবন্ধ, প্রতিষ্ঠান পরিচালনা এবং অপরাধ বা আয়োজনের জন্য তিনি আমাদের কাছে স্মরণীয়। তুলনামূলক কম আলোচনা হয়েছে তাকে নিয়ে। আমরা আশা করছি এই আলোচনার মধ্য দিয়ে তার কতগুলো দিক আজকে আবিষ্কৃত হবে। ফয়েজ আহমদ নিয়ে আমরা আলাপ করব, এবং ফয়েজ আহমদের যে সাংবাদিক রাজনৈতিক সত্তা, সেটার পরিবর্তে আমরা আজকের সেমিনারের জন্য প্রধানত তার শিশু সাহিত্যিক পরিচয় বেছে নিয়েছি, এবং তার ছড়া নিয়ে আশা করা যায় যে এখানে বিস্তারিত আলাপ আলোচনা হবে। সবশেষে আমরা আলাপ করবো আখতারুজ্জামান ইলিয়াস নিয়ে। আখতারুজ্জামান ইলিয়াস ইতিমধ্যেই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের একজন হিসেবে স্বীকৃত হয়েছেন, এবং তাকে নিয়ে যথেষ্ট পরিমাণে আলাপ আলোচনা হয়েছে। আমরা চেষ্টা করেছি এই সেমিনার সেশনটিকে এমনভাবে সাজাতে যেন
ওই বিপুল পরিমাণ আলোচনার পরেও একজন বড় সাহিত্যিকের অন্তর্নিহিত বিচিত্র তাৎপর্যের উদ্ঘাটনের যে সম্ভাবনাগুলো থাকে, সেখানে আমরা আমরা আমাদের কন্ট্রিবিউশন বা অবদান রাখতে পারি এবং আমরা ওই দিকটা স্পর্শ করতে পারি। আশা করছি আপনারা যারা সারাদিন থাকবেন বা যারা পরে যোগ দেবেন তাদের জন্য ব্যাপারটা খুব আনন্দদায়ক হবে। এই সেমিনারগুলো সিরিজ আকারে করা নিয়ে কতগুলো প্রশ্ন আমাদের সমাজে হাজির হয়েছে। আমি প্রাথমিকভাবে বলতে চাই যে সিরিজ সেমিনার সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হওয়া প্রাথমিকভাবে আসলে মূর্খতা প্রসঙ্গ। একাডেমিক কর্মকাণ্ডে সিরিজ সেমিনার মালা এটা সারা দুনিয়াতেই অত্যন্ত প্রচলিত সংস্কৃতি। সিম্পোজিয়াম কিংবা এই ধরনের একাডেমিক সেশন অনেক সময় সামগ্রিকভাবে এবং সামষ্টিকভাবে আয়োজন করা হয়, বরং এই দিক থেকেও যে বহুজনের একত্র উপস্থিতি কিংবা বিচিত্র বিষয়ের একত্র আলোচনা, এটাতে একটা অন্য মাত্রা বা তল তৈরি করতে পারে। দেখা আমরা যে সেমিনারের কথা বলছি, এই সেমিনারের ব্যাপারটা সেমিনার অর্থে নতুন প্রস্তাব উপস্থাপন, প্রবন্ধ রচনা এবং তার আলোচনার মধ্য দিয়ে একটা তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানোর মতো একটা প্রক্রিয়া এই সেমিনারগুলোতে কার্যকর আছে কি। আমরা এই সিরিজে 4 দিনে মোট 15টা সেমিনার আয়োজন করেছি এবং আমাদের যতটা সম্ভব আমাদের দেশের বাস্তবতায় যতটা সম্ভব আমরা এই ব্যাপারগুলোকে কার্যকর করার জন্যই চেষ্টা চলিত করেছি। সেই ব্যাপারগুলো পর্যালোচনা না করে এই ধরনের আজগুবি প্রশ্ন উত্থাপন যারা করেছেন তারা নিঃসন্দেহে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। আমাদের মনে হয়েছে বা আমরা যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে মনে হয়েছে যে আমরা একাডেমিক অর্থে যে উদ্দেশ্য নিয়ে এগুলোর আয়োজন করেছি অথবা সরকারের তরফে কিংবা জনমানুষের আকাঙ্ক্ষার দিক থেকে যে ধরনের সাফল্য, যে ধরনের প্রাপ্তি এই সেমিনার সিরিজগুলো থাকার কথা, সেগুলো ঘটেছে বলেই, অন্তত চূড়ান্ত সাফল্য বলতে কিছু নেই, কিন্তু সাধারণভাবে সেগুলো ঘটেছে বলেই আমরা নানান ধরনের প্রতিক্রিয়ায় লক্ষ্য করেছি। আপনারা অনেকেই এই সেমিনার সিরিজে প্রায় প্রতিদিন ছিলেন, সবগুলোতেই ছিলেন এবং অনলাইন প্রচারের মধ্য দিয়েও আরও বিপুল পরিমাণ মানুষ এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। তাদের সবাইকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আরেকবার যারা আজকে উপস্থিত আছেন, থাকবেন, আমাদের সঙ্গে সম্পৃক্ত হবেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সূচনা বা স্বাগত বক্তব্য আমি শেষ করছি। সুধীবৃন্দ, আমি এখন কবি ও সমালোচক জনাব মৃদুল মাহবুবকে তার প্রবন্ধ উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। প্রবন্ধের শিরোনাম নীরবতায় সবচেয়ে স্পষ্ট উজ্জ্বল মুখ আবুল হাসান। কবি মৃদুল মাহবুব। ধন্যবাদ সবাইকে, যারা দর্শক হিসাবে বা শ্রোতা হিসাবে এখানে উপস্থিত আছে তাদেরকে প্রথমত ধন্যবাদ জানাই। বাংলা একাডেমিরও আগে বা যারা এই আয়োজন করেছে তাদের আগে জানাই, কারণ এই আজকে ছুটির দিন, তার ভিতরে আপনারা যে এসেছেন সেটা আমার জন্য ভাগ্যের বিষয়। এটা একটা আসলে বেসিক্যালি খুব দীর্ঘ একটা লেখা আমার মোটামুটি। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন থেকে আসলে আবুল হাসানের প্রথম কবিতা আমি পড়েছি। তার একটা সংগ্রহ আছে, সংগ্রহটা পাওয়া যায়, এখন একই ফরম্যাটে পাওয়া যায়। ওই সময় থেকে আমি আবুল হাসানের কবিতার প্রতি আমার একরকম দুর্বলতা ছিল এবং আবুল হাসানের কবিতা যারা পড়েছে বা এখনো পড়ছেন তারা জানেন একটা ঝোঁক থাকে আবুল হাসানের কবিতার উপরে, যে একটা সময় পর্যন্ত পাঠক পড়ে তারপরে তাকে হারিয়ে ফেলে। এই প্রবণতা আমাদের ভিতরে আছে, একদম কিশোর কবি, অকাল প্রয়াত কবি, এরকম অনেকগুলো বিষয় থাকে। সেই বিষয় থেকে তাকে একসময় একটা সেভ করে পাঠকের সাথে।
তো সেই প্রেক্ষাপটে অনেকদিন পরে আমার ওই সময় মনে হতো, যখন আমি ছোটবেলার পরিসর যখন, তখন আমি কবিতাগুলো পড়তাম, মনে হতো যে আবুল হাসান নামে একটা বড় কিছু করবো, বড় লেখা লিখবো। সেই উপলক্ষ ধরেই 7-8 দিন আগে আবুল ভাই বলছিল যে আমি এই লেখাটা তৈরি করতে পারি কিনা। তা সেই হিসাবে প্রায় 25 বছর পরে আমি আবুল হাসানকে আবার করেছি। মানে সেই 25 বছর আগের আবুল হাসান অভিজ্ঞতা আর এখনকার সেই আবুল হাসান অভিজ্ঞতা দুটো জিনিস এক না, খুবই ভিন্নতর। তো এই জিনিস আমাকে যে নতুন করে ভাবিয়ে লেখাতে পেরেছে, এর জন্য আমি আজম ভাইকে ধন্যবাদ জানাই। এবং আজকে দুজন বিশিষ্ট আলোচক আছেন, সুমন ভাই, সৈকত ভাই, ওনারা দুজনকে আমি খুব শ্রদ্ধার জায়গা থেকে দেখি। তারা এই কবিকে নিয়ে কথা বলবে। তো আমরা দেখি আবুল হাসানকে আসলে কিভাবে এতদিন আবিষ্কার হয়েছে, এবং আমি কিভাবে আবুল হাসানকে দেখেছি বা দেখতে চেয়েছি, তার একটা ব্যাপার এই গদ্যের ভিতরে আছে। আমি গদ্যটা দীর্ঘ গদ্য প্রবন্ধ পাঠের অনুষ্ঠান যদিও, তারপরেও আসলে প্রবন্ধ পাঠ করলে আসলে এই কথা বলার সৌন্দর্য থাকে না, মানে দুইটা ভিন্ন ফর্ম। তো এখানে আসলে ওই গদ্য আকারে করলেও ওরকম কোনো কিছু হয়তো ধরা যাবে না। আমি আমার গদ্য থেকে সাময়িকটা বলি, তাহলে বা এই লেখা যদি কখনো পরবর্তীতে প্রকাশিত হয় আপনাদের পড়তে পারবেন, বুঝতে পারবেন। সেই পদ্ধতিতে আমি আজকে আসলে আলোচনায় যেতে চাই। এখন আমাদের এখানে আজম ভাই যেটা একটু বলছে সেটা হলো আবুল হাসান খুব খেতাবালা কবি, যে একজন কবি অকাল প্রয়াত হলেই যে সে পঠিত হবে বা পঠিত হয়েছে, মানে শুধু বাংলাদেশের সাহিত্য না, বিশ্ব সাহিত্যেই অকাল প্রয়াত কবিদের দিকে মানুষ একটু ভিন্নভাবে তাকায়। তো সেইখান থেকে একজন কবি মানুষের হৃদয়ে আসা এত সহজ বিষয় না। একজন কবি যখন কবিতার বই লেখে তখন আসলে বেসিক্যালি সে প্রথমে একজন পাঠক বা একজন লেখকের সেলফের থেকে, সেখান থেকে যদি সে তাকে ভালোবাসে, পছন্দ করে, তাহলে সে বেড়ে যায়। যারা আমার মতো যারা শুয়ে বই পড়তে অভ্যস্ত, তাদের বেড়ে যায়। আর যে টেবিলে বসে পড়তে টেবিলে যায়, তারপরেও কিন্তু সেই কবি যে স্থান পাবে কোনো পাঠক বা লেখকের হৃদয়, তা কিন্তু হয় না। এই প্রক্রিয়াটা খুবই কঠিন একটা প্রক্রিয়া। তারপরে পড়ার পরে দীর্ঘ সময় ধরে একজন লেখকের কবিতা পড়তে পড়তে সে একটা সময়ে স্থাপিত হয়, মানুষ তাকে মনে রাখে। সেই হিসাবে আমি বলবো আবুল হাসান খুবই ভাগ্যবান কবি। আমরা যারা লেখালেখি করি, যারা মনে করি যে সাহিত্যে স্থান চাই বা আমার লেখা মানুষ পড়ুক, কিন্তু এই জিনিস আমি চাইলেই হবে না, এটা খুব একটা কঠিন প্রক্রিয়ার ভিতর দিয়ে যায়। সেই হিসাবে আবুল হাসান এখানে এই বাংলা কবিতার বা বাংলাদেশের যারা লেখালেখি করেছে বা তার সমসাময়িক অনেক কবি থেকেও সে অনেক বেশি বহু পঠিত। কোনো কবিতা ভালো কি মন্দ, তার সাথে পাঠকের হৃদয়ের কাছে আসার কোনো মানে খুব বেশি অনেক সময় সম্পর্ক থাকে না। যেমন পৃথিবীতে দেখা যায় অনেক বড় বড় মানে কীর্তিমান সাহিত্য তার সমতলে খুব কম পঠিত হয়েছে, আস্তে আস্তে এটা বাড়ে। কিন্তু তার খুবই একটা শর্ট টাইমের ভিতরে পাঠকের ভিতরে চলে আসা, এটা খুব কঠিন একটা বিষয়। যে এই কঠিন বিষয়টা আবুল হাসান পার করতে পেরেছে। এবং আবুল হাসান এই বাংলা সাহিত্যের কোনো কাল ফিগার হয়ে উঠছে। কাল ফিগার কেমন, ধরেন জীবনানন্দের কবিতা পড়তে গেলে আপনি তার জীবনযাপন, তাকে নিয়ে অনেক গল্প আপনি শুনবেন, অনেক মিথ তৈরি হয়। আবার ওদিকে যদি ওই বাংলায় যান, তাহলে বিনয় মজুমদার, তাকেও দেখবেন, তাকে নিয়ে একটা অনেক মিথ গড়ে উঠছে, অনেক গল্প গড়ে উঠছে। সেখান থেকে আসলে পাঠক এগুলো শুনতে অভ্যস্ত, এগুলো শুনতে চায়। একজনের শুধু কবিতাই না, যেমন ধরেন আবুল হাসান নিয়েও এখানে হয়তো তার জীবনের প্রেম, সুরাইয়া খানম বা এরকম অনেক কিছু আছে তার পাঠকের সাথে সম্পর্কিত করছে, এবং সেই সম্পর্কের জায়গা থেকেও তারা নতুনভাবে বাজাতে ফলে এই বাংলাদেশে আবুল হাসানের কবি হিসেবে একজন কাল ফিগার। তাকে এমন কোন তরুণ কবি আমি দেখি নাই যে আবুল হাসানকে না উঠে কবিতা লিখতে এসেছে। তো সেই হিসেবে বলতে হবে আবুল হাসান ভাগ্যবান কবি। এখন ভাগ্যবান কবি হওয়ার পরেও একজনের জীবনে, একজন লেখকের জীবনে সে কিভাবে সমালোচিত হতে চায় বা সে কিভাবে আবিষ্কৃত হয় পরবর্তী প্রজন্ম সমকাল, এটা খুব ইম্পর্টেন্ট। আবুল হাসান এখানে প্রতিষ্ঠিত, তারপরেও আমরা আসলে তাকে কতটুকু আবিষ্কার করেছি বা কোন জায়গা থেকে দেখেছি, আমাদের মানে শিল্প আলোচক তারা তাকে কিভাবে আবিষ্কার করেছে, সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। একটা সাহিত্যিককে আমরা কিভাবে সমাজে স্থাপন করছি এবং তার পরবর্তী আলোচনাগুলো কিভাবে আগাচ্ছে, এবং সময়ের সাথে সাথে কবিতার পরিবর্তিত ভাবে মানুষের ভিতর জারিত হতে পারে। যেমন আজ থেকে ধরেন
আমরা যদি এখন অনেক পূর্বের একটা সাহিত্য পড়ি, আমরা যদি শেক্সপিয়ার পড়তে যাই, এই সময় দিয়ে কিন্তু তাকে ব্যাখ্যা করা যায়, মানে তার পরবর্তী প্রজন্ম তাকে ব্যাখ্যা করে, এর জন্য সে কিন্তু টিকে থাকে। আবার আপনার এখনো যদি ধরেন আজ থেকে 150 বছর আগে বা তারও আগে আনাকারে নিয়ে যখন লেখা হয়েছে, তো সেই জিনিস কিন্তু আমরা যখন এই যুগে এসে বসি, তাকেও কিন্তু আমরা আবার নতুন করে চিন্তা করতে পারি, ভাবতে পারি, আমার সময়ের সাথে কানেক্টেড করতে পারি। তো এটাই হলো একজন লেখকের জীবনের বড় পাওয়া, এবং একটা শিল্প যে রেলিভেন্ট থাকে একটা সময়ের ভিতরে, তা তার পরবর্তী লেখকরা তখন তাকে নতুন ভাবে দেখার চেষ্টা করে, ভেঙে দেখার চেষ্টা করে, তার সাথে একটা বড় সম্পর্ক থাকে। আবুল হাসানের কবিতাটা আমি আসলে আমার সময়ের জায়গা থেকে, আমার 20 বছর আগের 25 বছর আগের যে পাঠ এবং এখনকার যে পাঠ, সেই জায়গা থেকে আমি একটু ভেঙে দেখার চেষ্টা করছি জিনিসটা কেমন আসলে। এবং আবুল হাসান সম্পর্কে এখন পর্যন্ত আমাদের এই সোসাইটিতে যে চিন্তা চেতনা আছে, সেটা হলো সে প্রথম বিষয় আছে সে অকাল প্রয়াত, তার প্রতি একটা সব সাহিত্যিক একটা স্নেহ আছে। এরপরে তাকে বলা হতে পারে ধরেন সে অকাল মৃত্যু, বিষাদ এবং প্রেমের কবি। এর বাইরেও একজন কবির নানা রকম মাত্রা থাকে। আবুল হাসানের ভিতরে ওই বিষয়গুলো ছিল, যেটা আমি চেষ্টা করেছি এখানে খুঁজে বের করা। এটা আবুল হাসানের কবিতা দিয়ে শুরু করি। সে লিখছে তার কবিতার ভিতরে রাজা যায় রাজা কাপড় আছে, সে একটা পাথর আছে কেবলই লাবণ্য ধরে, উজ্জ্বলতা ধরে রাত্র মায়ের উপরে। এটা কি সেই পাথরের নাম নাকি? এটা তাই? এটা কি পাথর নাকি কোনো নদী, উপগ্রহ, কোনো রাজা? পৃথিবীর 3 ভাগ জলের সমান কারো কান্না ভেজা চোখ, মহাকালের ছড়ানো 6টি তারা, তীব্র তীক্ষ্ণতম হয়। কি অর্থ বহন করেন এই সব মিলিত অক্ষর? আমি বহুদিন একা একা প্রশ্ন করে দেখেছি নিজেকে, যারা খুব হৃদয়ের কাছাকাছি থাকে, যারা এই ঘরে ও ঘরে যায়, সময়ের সাহসী সন্তান, যারা সভ্যতার সুন্দর প্রকৃতি, তারা কেউ কেউ বলেছে আমাকে, এটা তোর জন্মদাতা জনকের জীবনের রূপান্তর। এটি নামের মধ্যে নিজের বিস্তার ধরে রাখা, তুই তার অনিচ্ছুক দাস। হয়তো যুদ্ধের নাম, জ্যোৎস্নায় দুরন্ত চাঁদে ছুঁয়ে যাওয়া নীল দীর্ঘশ্বাস কোনো মানুষের। সত্যিই কি মানুষের? তবে কি মানুষের সাথে সম্পর্কিত ছিল কোনোদিন? ভালোবেসেছিল সেও যুবতীর বাম হাতের 5টি আঙুল, ভালোবেসেছিল ফুল, মোমবাতি, শিরস্থান, আলোর স্কুল। তো আবুল হাসান নিজেকে তার লেখার ভিতর দিয়েই আসলে আবিষ্কার করে দেখিয়ে দিতে চেয়েছেন আমাদেরকে আসলে সে কি ছিল। সেই জায়গা থেকে এরপরে তাকে ঘিরে যে মিথগুলো গড়ে উঠছে, যে আপনার মাত্র 28 বছর বয়সে সে আমাদের থেকে চলে গিয়েছে, বা এই যে বেঁচে থাকার যে বিষয়, অল্প সময় বেঁচে থাকার বিষয়, এটা একটা বাংলা সাহিত্যের খুব আবুল হাসান আলোচনায় আমার কাছে মনে হয়েছে, যত আলোচনা করেছেন তাদের এই আলোচনার ভিতরে এই বিষয়টা খুব ঘুরে ফিরে আসছে। ফলে আমি চেষ্টা করেছি, আমি যখন এই তাকে আবিষ্কার করতে গিয়েছে, আমার কাছে মনে হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একজন কবি যখন অকাল প্রয়াত হয়, তখন তাকে মানুষ কেন এত বলে রাখে? এর সামাজিক প্রেক্ষাপট আছে, সাইকোলজিক্যাল কারণ আছে, এর রাজনৈতিক কারণ আছে। একজন শিল্পীকে বড় শিল্পী হিসেবে গড়ে তোলার পিছনে অর্থনৈতিক কারণ আছে, কিন্তু আমাদের দেশে আসলে আর্ট কালচারের অতটা অর্থনৈতিক মূল্য এখন পর্যন্ত তৈরি হয়নি। ফলে ওই আলোচনায় আমি দেখার চেষ্টা করেছি সে কি হয়ে উঠেছে আসলে, তার কবিতার ভিতর দেশ, তার যাত্রাটা কি, সে কোথায় পৌঁছাতে পেরেছে সেই জায়গায়। আর একটা কবিতা বলি, সেই আমি কবিতা পড়তে পড়তেই ব্যাখ্যার ভিতরে যাবো। সে যেমন লিখছে যে লক্ষ্মী বউটিকে আমি আর কোথাও দেখি না, হাঁটি হাঁটি শিশুটিকে কোথাও দেখি না, কতগুলো রাজহাঁস দেখি, নরম শরীর ভরা রাজহাঁস দেখি, কতগুলো মুখস্থ মানুষ দেখি, বউটিকে কোথাও দেখি না, শিশুটিকে কোথাও দেখি না। তবে কি বউটি রাজহাঁস, তবে কি শিশুটি রাজ? সবুজ মাঠের সূর্য, সবুজ আকাশ, অনেক রক্ত দুগ্ধ গেল, অনেক রক্ত গেল। শিমুল তুলের মতো সোনার ছড়ানো বাতাসে ছোট্ট ভাইটিকে আমি কোথাও দেখি না, নরম নোলক করা বোনটিকে আজ আর কোথাও দেখি না। কেবল পতাকা দেখি, কেবল উৎসব দেখি, স্বাধীনতা দেখি। তবে কি আমার ভাই আজ স্বাধীন পতাকা? তবে কি আমার বোন তিনি? দেখেন যে স্বাধীনতার যে এই কবিতা বইটা আসলে রাজা যায় রাজা আসে থেকে কবিতাটি, যে উচ্চারণগুলি শোকের, যে 72 সালে এই বইটা প্রথম প্রকাশিত হয়েছিল। যে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যখন সমস্ত লেখকের কবিতার ভিতরে খুব উচ্চকিত অবস্থা, খুব
স্বাধীনতাকে মহান করে তোলা হচ্ছে, তখন আবুল হাসান খুবই সাধারণ কিছু অনুসন্ধানে বলতেছেন যে যেমন ঘাস, গন্ডি, ভাইটি, তারা এই স্বাধীন পতাকা হয়ে উঠতেছে। যে জিনিসটা আপনার ভৌত জগতে যেটাকে আপনার দেখতেছেন সেটা একটা অভূত জগৎ, যেটাকে ছোঁয়া যায় না, স্বাধীনতার মতো ব্যাপারে সে এটাকে প্রদর্শিত করে উঠতেছে। খুব সাধারণ মানুষগুলোকে স্বাধীনতার একটা অংশ করে তুলতেছে, ইতিহাস হয়ে উঠতেছে। সেরকম এই যে আবুল হাসান খুব অকালে চলে গেল, অকালে মারা গেল, সে নিজেকে আসলে একটা চিরন্তন একটা রূপান্তরের ভিতর দিয়ে তাকে কবি হিসেবে একটা অন্য জায়গায় প্রতিষ্ঠা করে তার কবিতা। তো এই ছোট ছোট বিষয়গুলোকে একটা মানে যেটাকে আমরা দেখতে চাই না, যেটাকে আমরা আমাদের শিল্প সাহিত্যে গুরুত্ব দিতে চাই না, সেই জিনিসগুলোকে আবুল হাসান খুব সিগনিফিকেন্ট করে দিয়েছে। তো সেটা বলা যায় জীবনের কথা ধরে মানুষের মৃত্যু হলে তো মানব থেকে যায়। সেই আবুল হাসান আসলে একজন ব্যক্তি যে মারা গিয়েছেন খুব অল্প সময়ে তার লেখালেখির জায়গাটাকে শেষ করে, সে আসলে একজন বাংলা সাহিত্যের একজন বড় অভিজ্ঞ হয়ে উঠলেন তার সময়। এছাড়া আবুল হাসানের যে বইটার কথা বলছিলাম যে বিদ্যা প্রকাশ থেকে আবুল হাসানের একটা বই আছে, একটা সমগ্র আছে, সেই সমগ্র একটা শামসুর রহমানের একটা ভূমিকা আছে। সেই ভূমিকায় দেখা যায় যে আবুল হাসানকে তিনি বলতেছেন যে সে পা থেকে মাথা পর্যন্ত, নখ থেকে পায়ের চুল পর্যন্ত সে কবি। এবং সেখানে আরো একটা বিষয় আছে যে সে যদি আরো কিছুদিন বেঁচে থাকতো তাহলে আসলে আরো ভালো কবিতা লিখতে পারতো। স্নেহের জায়গা আছে। তো আবুল হাসান আমাদের এইখানে এই সমাজের প্রজন্মের পর প্রজন্ম যখন পড়েছে, একটাই বই মোটামুটি ধরা যায় যে তার সমগ্র আছে, ওর ভিতরে আবুল হাসানের একটাই, আবুল হাসানকে নিয়ে শামসুর রহমানের একটাই ভূমিকা আছে। পরবর্তীতে হয় কি এর একটা উপকার অপকার দুইটা জায়গায় থাকে, যে যখন এই যে স্নেহ করে দেখার যে একটা প্রবণতা, প্রজন্মের পর প্রজন্ম একই কথা যখন পড়তে থাকে, লিখতে থাকে, যে কোনো মিথ্যাকে হাজারবার বলে সেটা সত্য হয়ে ওঠে। সেরকম এইখানকার আমরা যে আবুল হাসানের কবিতা পড়েছি বা পরবর্তী প্রজন্ম যারা পড়তে থাকে তাদেরকে কোনো না কোনোভাবে শামসুর রহমানের ভূমিকার ভিতর থেকে যাওয়ার কারণে আবুল হাসান সম্পর্কে আমাদের একটা নির্দিষ্ট মাপ তৈরি হয়। এখন খুবই লিপ্ত পাঠক খুবই আলাদাভাবে দেখতে না চাইলে ওই জিনিস ভেঙে বের হওয়া আসলে মানুষের জন্য খুব কঠিন হয়ে ওঠে। তো এই বিষয়গুলা একটা সমগ্রের কারণে আমার কাছে মনে হয়েছে যে এই আবুল হাসানের কবিতার যে আমাদের যে দৃষ্টিভঙ্গি এখানে সে যেভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে তার পিছনে ভূমিকার একটা মানে বড় ধরনের ভূমিকা আছে। তো সেখানে তিনি বলতেছিলেন শামসুর রহমান আবুল হাসানকে মোটামুটি কিস, সুকান্ত, এদের যে মানে এলিট বাট কম বয়সের যে ক্লাব, সেখানে একটা ক্লাব মেম্বারশিপ তাকে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা জানেন যে কবিতাকে আমরা আসলে ওই জায়গা থেকে পাঠক, সাধারণ পাঠক যখন শামসুর রহমানের মতো বড় জায়গা থেকে এই ইন্ডিকেশনগুলো পায়, তারা ওইভাবে আসলে দেখতে চায়। কিন্তু আবুল হাসানের প্রকরণগতভাবে তাদের মৃত্যু ছাড়া আর কিস বা সুকান্তের কবিতার সাথে কোনোভাবেই মেলার কোনো কথা না। সুকান্ত ইন্দ্রিয়, মানুষের ইন্দ্রিয়কে উদ্বুদ্ধ করে, সৌন্দর্যের কথা বলে, সত্যের কথা বলে, এই বিষয়গুলা কিসের কবিতা আছে। সুকান্ত ধরেন আমাদের এখানকার খুব তাকে আমরা স্থাপিত করেছি রাজনৈতিক কবি হিসাবে। সো সেই ক্লাব মেম্বারশিপ মানে আগে শুধুমাত্র তারা একসাথে খুব পূর্বে মারা গিয়েছে, এছাড়া আসলে সেই অর্থে এদের কোনো মিল আমি খুঁজে পাই না। এবং আবুল হাসানের কবিতা কেমন দেখেন, আবুল হাসান লিখতেছে মৃত্যু আমাকে নিবে, জাতিসংঘ আমাকে নিবে না। মানে তার শুরুটা হচ্ছে ধরেন একটা কবিতা, একটা প্রোফাউন্ড ট্রু বলতে কি বোঝে, যে এই সত্যের আপনি বিপরীত কথাটা বললেও সেটা সত্য হয়ে থাকে। যে যেমন আনাকারিনীরা শুরু হচ্ছে এইভাবে যে প্রত্যেকটা সুখী পরিবারই একই রকম কিন্তু দুঃখী পরিবার ভিন্ন রকম, এই কথাটা কবিতা যদি বলেন তাও সত্য। মানে সাহিত্যের কোনো এই সাহিত্যের যে ডিক্লারেশন, এখানে সত্যের কোনো বিষয় নেই, মানে সত্য বা মিথ্যা হয়ে ওঠার কোনো বিষয় নেই। এটাকে আমরা বলতে পারি প্রোফাউন্ড ট্রুথ, যে দুই পার্টি সত্য। কিন্তু তারপরে কি বলে আবুল হাসান কি বলতেছে, আমি এই নিরপেক্ষ মানুষের কাছে কবিদের সুধী সমাবেশে আমার মৃত্যুর আগে বলে যেতে চাই, শুধু কিন্তু ক্ষান্ত হবে গোলাপের মতো শান্ত হবে, কি লাভ যুদ্ধ করে, শত্রুতায় কি লাভ করুন, আধিপত্যে এত ভোগ, পত্রিকা থেকে বলে আমাদের ক্ষয়ক্ষতি, ধ্বংস হওয়ার বিনাশের সংবাদে ভরপুর। হাসান এখানে দেখেন দর্শক হয়ে উঠতেছে, যে আসলে তার সময়টা কিভাবে তার সময় রান করতেছে, সেই জায়গাটা সে দর্শক হয়ে উঠবে। দর্শক হওয়ার পর সে কি বলবে,
মানুষ চাঁদে গেল, আমি ভালোবাসা পেলাম, পৃথিবীতে তো হানাহানি থামলো না। দেখেন এই যে এইটা একটা বিরাট একটা ব্যাপার, যে সাধারণ একটা বিষয়ের ভিতরে আমরা তো আসলে ছোটবেলায় খুব বই পুস্তকে পড়েছি, মানুষ চাঁদে গেল, এটা বিজ্ঞানের বিরাট জয় জয়কা, কিন্তু মিলিটারি সায়েন্স। এটা ওই স্নায়ু যুদ্ধের সময় মানে চাঁদে মানুষ কতটা গিয়েছে না গিয়েছে, যদি যেও থাকে সেটা আসলে তার মূল উদ্দেশ্য ছিল আসলে যুদ্ধ জয়। তো এইখানে কিন্তু আবুল হাসানের দর্শক থাকে না, হ্যাঁ, সে এই দর্শকের সাথে আরো কিছু বলতে চায় আমাদেরকে, হ্যাঁ, যে পৃথিবীতে তো আমার মতো কেউ রাত জেগে মনোভিকেরি গান দরিদ্র এত অভিমান দেখলো না। আমার জীবনের অর্থের সময় তো আমরা সময় তো আমরা সঙ্গমে আর সন্তান উৎপাদনে শেষ করে দিলাম। শুধু কিন্তু তবে জীবনে কয়বার বলুন তো আমরা বলতে পেরেছি ভালো আছি, খুব ভালো আছি। মানে এই কবিতা যেখান থেকে শুরু হচ্ছে যে মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবে না, তারপরে চাঁদের বিষয়, রাজনৈতিক বিষয়, তারপরে এসে ভালো লাগার মতো ভালো আসির মতো একটা খুব সামান্য বিষয়ে পর্যবসিত হয়ে গেল। সে কিন্তু এখানে একটু পলিটিক্যাল কবিতা হয়ে উঠতে পারতো, রাজনৈতিক কবিতা হয়ে উঠতে পারতো, সেটা কিন্তু সে এখানে করে নাই। মানে সে আবুল হাসানকে বলা যায় সে অনেক কিছু দেখছে, দেখার পরে সেটাকে লিপিবদ্ধ করছে এবং সে নিজের ভিতরে নিজে পর্যবেক্ষণ নিজের ভিতরে গুটিয়ে নেয়। তো এইখান থেকে আপনার আমাদের যে বিশ্ব সাহিত্যের যত আমরা গ্রাফ দেখি, সেইখানে যদি আমরা তাকাই তাহলে অনেক কবি মারা গিয়েছেন আগে। অনেকগুলো কারণ আছে। একটা আছে তাত্ত্বিকভাবে আমি এটাকে বলছিলাম, যেটা সেটা হলো আপনার জেইগারিক ইফেক্ট। মানে কোনো কেউ যদি তার জীবনের মানুষ অসমাপ্ত কাজকে মনে রাখে, তো আবুল হাসানের কাজটাকে মনে হয় আমাদের কাছে অসমাপ্ত। সেই অসমাপ্ত কাজ মনে হওয়ার কারণে আমরা তাকে অনেক বেশি অনেকদিন স্মরণে রাখি। আবার আরেকটা বিষয় আছে যে আমাদের ভিতরে যে অভিজ্ঞতা, আমরা অনেক কিছু আমাদের জীবনের অনেক কিছু বলতে পারি না, আমরা আমাদের ভিতরে অনেক কিছু অবদমন, যে অবদমনের কথাগুলো যদি অন্য কেউ আমাদের বলে দেয় তাহলে আমাদের আমরা সেটা ভালো লাগে যে আমি বলতে পারি না, নানা কারণে আমি বলে উঠতে পারি না। এটাকে মানে শ্যাডো প্রজেকশন, আমার ভিতরে যে অন্য একটা আমি আছে, সেই আমিটাকে আর একজন যখন বলে তখন আমাদের খুব ভালো লাগে। তো এই হিসাবে ধরেন আপনি সিলভিয়া প্লাথের কবিতা পড়তে যান অথবা র্যাবো বা বলতিয়ারের ভিতর দেখবেন যে মানুষের ভিতরকার যে হতাশা, ক্ষোভ তাদের কবিতার ভিতরে বেরিয়ে এসেছে, আমরা তাদেরকে মনে রেখেছি। আবুল হাসানের আরেকটা কবিতা সেটা হলো অনুতাপ, বুঝতে সুবিধা হবে। সেটা আমাকে যে অনুতপ্ত হতে বলো, কার জন্য অনুতপ্ত হবো, কার জন্য অনুশোচনার জ্বলন্ত অঙ্গরে আমি ছোয়াবো আমার ভোর, দিন দিন আমার অধপতন, পাহাড় কেবলই উঠে হচ্ছে, এত দাহ এত পাপ, আমার প্রায় নখ থেকে মাথার প্রতিটি চুল, এত অপরাধ। স্বীকারোক্তি সে করতে চায় না যে আমি মানুষ হিসাবে যে অপরাধ করেছি সেই কথা সে বলতে পারছে না। আরেকটু আগে হাঁটু ভেঙে একদিন আমার বুকের মধ্যে এসে পড়েছে কুয়াশা অস্থির শিলা রক্তের আগুন, হাত তুলে আমি কাউকে ডাকবো না কোনোদিন, সেই দুঃসহ দিনের কথা ভেবে অনুতপ্ত হবো আমি। কিন্তু কেন, কার জন্য অনুশোচনার জ্বলন্ত অঙ্গারে আমি ছব আমার অনুতপ্ত হবো আমি, বিশেষ নারীর জন্য সেই আমার প্রত্যাখ্যান প্রথম পুষ্পের সাথে ফের অনুতাপ। এরপরে আবুল হাসান যেখানে যায় সেটা ধরেন কবিতার একটা জাতি, বাংলা কবিতায় এরকম দৃশ্য খুব একটা বেশি নাই। দেখেন কি বলতেছে, কিশোর বয়সে একদিন আমার শরীর জুড়ে গোলমরিচের ছাঁচা গুঁড়োর মতো তীব্র জ্বর নেমেছিল। মনে আছে সেই জ্বরের রাত্রিতে জেগে জেগে যাই না দেখো আমি মায়ের পাশে, হঠাৎ নিদ্রা ভেঙে যেতে দেখি মধুর চাকের মতো অন্ধকার। মনে আছে ভালুকের মতো বাবা আমি শেষে আধারে কাল টেনে টেনে ছেড়েছিল জটিল জল। সে রাতে আমার ভীষণ জ্বর পেয়েছিল, মনে আছে অন্তলীন আমার চিৎকার। মানে এইখানে একটা বাবা মার একটা কিশোরের পাশে তার বাবা মা ঘুমাচ্ছে, সেখানে একটা বাবা মার সম্মুখ দেখে একটা ছেলে জেগে উঠছে। তো এই উপস্থিতি, এই নৈতিক বিষয়গুলো বাংলা কবিতায় আমার মনে হয় আমি খুব বেশি পড়েছি, আমার চোখে পড়েনি। আবার যে তুমি হরণ করার ভিতরে আছে, দেখেন নদীর পাড়ের কিশোরী তার নাভির নিচে নির্জনতা লুট করে নিক 9টি কিশোর রাত্রিবেলা,
আমার কিছু যায় আসে না। খুনির হাতের মুঠোয় থাকো কুসুম, কুন্দ কুসুম কি আসে যায়? প্রেমিক করতলে না হয়ে লুকিয়ে ফেল ফুলের কণা কি আসে যায়? শিশুর মাথায় সাপের মতো বুদ্ধি থেকে আমার তাতে কি আসে যায়? এই যে মানুষের যে স্খলিত নৈতিকতা, যেটাকে আমরা নৈতিকতার জায়গা থেকে দেখতে চাই, এই জিনিসগুলো আবুল হোসেনের কবিতার কিন্তু খুবই ভেঙে গিয়েছে। এবং এই অভিজ্ঞতা তো আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। সেই অভিজ্ঞতার, সেই নৈতিক মানে স্খলিত নৈতিকতার যে প্রেজেন্টেশন, সেই বিষয়গুলো আবুল হোসেনের কবিতার ভিতরে আছে। আর একটা বিষয় এখানে আমি বলবো, আলোচনা মধ্যে দীর্ঘ করা যাবে না, আর একটু বলি, সেটা হলো সাহিত্যকে খুব নিরপেক্ষ জায়গা থেকে দেখার আমাদের আসলে কোনো সুযোগ নাই। যে একজন কবি মারা গেলেই যে তাকে মানুষ গ্রহণ করবে, সমাজে একজন সাহিত্যিক কিভাবে গৃহীত হয়? ধরেন এখানে একটা একাডেমি থাকে, তারপর পুরস্কার কমিটি থাকে, বিশ্ববিদ্যালয় থাকে, তারা আসলে একটা মানদণ্ডের ভিতরে একটা রাষ্ট্রের সাহিত্যকে নেয়। আমাদের জাতীয় সাহিত্যের রূপ কেমন? সেই জাতীয় সাহিত্যের রূপের সাথে কি আমাদের আবুল হোসেনের কবিতা যায়? এই কবিতা কি কোনো টেক্সট বুকে আপনি রাখতে পারবেন? তো জাতীয় সাহিত্যের বিষয় ধরেন বাংলাদেশের জাতীয় সাহিত্য কেমন? বাংলাদেশের জাতীয় সাহিত্য আপনি বলতে পারেন যে বাংলা ভাষায় লিখিত, খুব স্থূল অর্থে যে বাংলা ভাষায় লিখিত কবিতায় সাহিত্য, শিল্প সাহিত্য আমাদের জাতীয় সাহিত্য। কিন্তু এর পরেও এর নিচে আর একটা বেস থাকে, সেটা হলো আপনার একটা রাষ্ট্রের বিধান থাকে, একটা সাহিত্যের ভিতর কি নীতি নৈতিকতা থাকে, যে আমাদের এখানকার সাহিত্যের কি, আমাদের এই রাষ্ট্রের, বাংলাদেশ রাষ্ট্রের বিভাজন আসলে ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে। পাকিস্তান ভারত আপনার ধর্মের ভিত্তিতে বিভাজিত হলো। আমাদের বাংলাদেশে 52 সালে ভাষা আন্দোলনের ভিত্তিতে শুরু হয়েছে। তারপরে পরবর্তীতে মানুষের, আমরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় সমতার কথা বলে এই দেশকে স্বাধীন করেছে। এবং সেই অর্থে বাংলাদেশের জাতীয় সাহিত্য হলো মুক্তিযুদ্ধের গৌরব, তার সাথে হলো ধরেন আমাদের রবীন্দ্রনাথ, জীবনানন্দ, জসীমউদ্দিনের যে কবিতা, এটা আসলে বাংলাদেশের মূল জাতীয় সাহিত্য। এবং এর রিপ্রেজেন্টেশন আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন। কিন্তু সেইখানে কি আপনার হাসানকে তার এই নৈতিক অবস্থা থেকে, তার লেখালেখির ভিতরে যেই উপরের বর্ডার লাইনের নিচে যে জিনিসটা থাকে, মানে আইসবার্গের নিচে যেটা আছে, সেটা আমাদের এই সাহিত্যে খুব গ্রহণ করা খুব কঠিন। কারণ দেখেন, একটা উদাহরণ দিয়ে যদি বলি, যে নজরুল ইসলামকে আমাদের এখানে সবসময় দেখানো হয়েছে সে খুব দরিদ্র মানুষ ছিল। নজরুল ইসলাম ছোটবেলায় পড়াশোনা করছে, তারপরে হলো সে লেখক গেছে, সে বড় কবি করেছে। আসলে নজরুল এইখানে কিন্তু কলকাতায় ক্রিসলার ব্র্যান্ডের খুব দামি গাড়ি চালায়, তার সে যখন তুলছে, সেই গল্পগুলো আমাদের এখানে নাই কেন? কারণ ওই রাজনীতি, ওই জাতীয় সাহিত্য এখানে হলো দরিদ্রতাকে মোকাবিলা করে ফেলা হয়েছে। আমাদের এই দেশের যে মানুষের দরিদ্রতা কোনো ভালো জিনিস না, বা দুঃখে থাকা কোনো ভালো জিনিস না, সেই জিনিসটাকে এখানে হলো আমাদের খুব বড় আকারে আমাদের রাজনীতিবিদরা দেখাতে চেয়েছে। কারণ এই ব্যর্থতা রাজনীতিবিদদের, যে একটা দেশের মানুষ যে দরিদ্র থাকে, আমরা যে আনএফিসিয়েন্ট, এর কারণ তো আমাদের রাজনীতি, তাই না? তো এখানে দরিদ্রতাকেই সবসময় মহান করে তোলা হয়েছে সবসময়। বা যে রাজনীতিবিদরা তারা ব্যক্তিগতভাবে অর্থ পছন্দ করে, রাজনৈতিকভাবে তারা অর্থকে পছন্দ করে, নজরুলের এরকম একটা রূপ দাঁড় করানো হয়। ফলে মানে জাতীয় সাহিত্যের উদাহরণের জায়গা থেকে বলতেছি, তো আমাদের একটা জাতীয় সাহিত্যের রূপ আছে, সেই রূপের জায়গা থেকে আপনার আবুল হাসানকে ফিট করানো খুব কঠিন। তারপরেও তাকে যে পাঠক গ্রহণ করছে, এটা খুব অর্গানিক্যাল একটা পদ্ধতিতে হয়েছে, যে আমাদের জাতীয় সাহিত্যের জায়গা থেকে তাকে গ্রহণ করে বড় আকারে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা খুবই সংকটাপূর্ণ। শুধু তাই না, আবুল হাসানের কবিতা ধরেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরবর্তী, সে আগেরটাও দেখেছে, বাংলাদেশের 72টা কবিতা, 72, 74, 75 এর ভিত্তিটা বিশেষ, মানে বাংলাদেশ গঠন প্রক্রিয়ার পরে এই দেশের যে গুম খুন, নিম খুন, যত রকম গুপ্ত হত্যা হয়েছে, এই সমস্ত কিছু আবুল হাসানের কবিতার মধ্যে থেকে পাবেন। আপনি পড়তে পারেন, তার রাজা যায় রাজা আসে, মানে সে রাজা যায়, এটা 72 সালের কবিতার কবি, মানে রাজা গেছে রাজা আসছে, আশা করি কোনো পরিবর্তনই নাই। খুবই রিসেন্ট সময় যদি আপনারা যান, 40-এর দিকে যদি তাকান, আমাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা কতটা আমাদের পূর্ণ হয়েছে, বা আমাদের থাকা জায়গাটা কোথায় আছে এখন পর্যন্ত। এবং প্রত্যেকটা সমাজে একটা সুসাহিত্যিক থাকে, সেই সুসাহিত্যরে আমরা যখন রিপ্লেস করতে চাই, ধরেন সুসাহিত্য, জাতীয় সাহিত্যতে আমরা কি, আমরা সমাজে শাসন করার চেষ্টা করি, শোষণ করার চেষ্টা করি। এর বিরোধী দল যারা আছে, তারা আসলে ওই পদ্ধতিগতভাবে প্রতিস্থাপন করতে চায়। এখানে যে বড় ধরনের বিপ্লব ঘটনার ভিতর দিয়ে কিছু যে জারিত হবে, সেই সুযোগ আসলে এখানে আমাদের শিল্প সাহিত্য কাছে থাকে না। ধরেন
পূর্ববর্তী সুসাহিত্যিক এবং তার পরবর্তী সুসাহিত্যিকেরা মোটামুটি আচরণে প্রকরণে সব একই রকম। তো এই কথাগুলাই ধরেন ৭২ সালেও এই ঘটনা ঘটছে, ৭২ সালেও এখানে নিমখুন হয়েছে, এখানে গুমখুন হয়েছে, সেই কথাগুলো আবুল হোসেনের কবিতার ভিতরে আছে। তার ৩টা বইয়ের ভিতরে আছে। সেটা যদি আপনি ধরেন রাজা যায় রাজা আসে, যে তুমি হরণ করো, অথবা পৃথক পালক, তীব্রভাবে আছে। এখন বলতে পারেন যে এই কবিতা আসলে আমাদের তাহলে কি জাতীয় সাহিত্যের সাথে তো সংঘর্ষপূর্ণ, এই কবিতা আসলে প্রয়োজন, আমাদের প্রয়োজন আছে। একটা হলো বাংলাদেশ ধরেন শামসুর রহমানরা বা আল মাহমুদরা বা আরো অন্যান্য কবি যারা আছেন, যারা এই দেশের সাহিত্যকে খুব, এই দেশের রাষ্ট্র গঠন বা আমাদের রাষ্ট্র তাদের কল্পিত ধারণা, সেই কল্পনাকে একটা বড় একটা জায়গায় তারা হয়তো পেয়েছে। কিন্তু যাওয়ার পরে এই রাষ্ট্রের ভিতরে গঠনের পরে যে এটা নির্মাণ দরকার, সেই নির্মাণের কথাগুলো আমাদের আলোচনা করতে হবে। যে আমাদের রাষ্ট্রের ভিতরে যে খারাপ কাজগুলো আমরা এখন পর্যন্ত রেখে দিয়েছি, পুনর্নির্মাণ দরকার, সেই পুনর্নির্মাণের কথাগুলো আমরা আবুল হোসেনের কবিতার ভিতরে পাবো। তো ফলে যে পাণ্ডবের যে যুদ্ধ, সেটা ধর্মযুদ্ধে আসলে পাণ্ডব বংশ নিয়ে বংশ হয়েছে। হ্যাঁ, এটা আবুল হাসান তার কবিতার ভিতরে নানাভাবেই বুঝতে পারছে যে সময়টাকে আসলে পরিবর্তন করা দরকার। সেই পরিবর্তনের কথা আছে, সেই নতুন করে দেখার বিষয়গুলো আমাদের ভিতরে আবুল হাসান আসে। জাতির গঠনের পরে যে নির্মাণের যে বিষয়, সেই বিষয়গুলো আবুল হাসানের কবিতার ভিতরে খুব তীব্রভাবে আছে। সে হয়তো রাজনৈতিক কবিতা যেমন রফিক আজাদের যে ভাত দেহার মানচিত্র ভাবে আবুল হাসানের ভিতরে আপনি দেখবেন যে একরকম উইটনেস, দেখার একটা বিষয় আছে। সে দেখেছে, সময়টাকে লিপিবদ্ধ করেছে, এখন সিদ্ধান্ত রাজনৈতিক কবিরা সিদ্ধান্ত দেয়, তারা খুব উচ্চকিত মিছিলের কথা বলে। আবুল হাসান কিন্তু সেই কথা বলে নাই। ধরেন দেশপ্রেমের কবিতার কথাই যদি বলেন বা দেশ বা সমাজ নিয়ে যে কবিতা, সেই কবিতার জায়গায় আবুল হাসান খুবই একটা খুব উচ্চকিত কোনো প্রাণ না, খুবই ধীরে আপনার কি দেখার দরকার সোসাইটিতে, কোন বিষয়গুলো দেখা যাবে। এখানে যে সিস্টেমেটিক ভায়োলেন্স যে আমাদের সমাজের সোসাইটির ভিতরে প্রতিনিয়তই আছে, প্রত্যক্ষভাবে আপনি মানুষকে হত্যা করেছেন, পরোক্ষভাবে মানুষকে হত্যা করেছেন, আপনি শিল্প সাহিত্যকে হত্যা করছেন, আপনি মানুষকে কথা বলতে দেন না, আপনি এই জিনিসগুলো সেই ৭২ সালের পর থেকে যদি এখন পুরো বাংলাদেশের ইতিহাস আপনি দেখতে যান, পড়তে যান, তাহলে আপনার আবুল হোসেনকে লাগবে। যেমন আপনাকে শামসুর রহমান, শহীদ কাদরী বা আমাদের আল মাহমুদরাও যে রাষ্ট্রকে খুব মানে রাষ্ট্র তাদের যে এই টাইপের কবিতা, তার ভিতর যেভাবে বড় করে দেখিয়েছে মুদ্রার এক পিচ, তার অপোজিটটা যদি আপনি দেখতে থাকেন, সময়টাকে যদি আমরা বুঝতে যাই, তাহলে আমাদের আবুল হোসেনের কবিতার কাছে আসতে হবে, নাহলে এটা বোঝা যাবে। ইতিহাসে তো আসলে অনেকভাবে বিচ্যুত করা হয়, কিন্তু কবিতাকে বিচ্যুত করা হয় না, যে ফর্মে লেখা হয় সেই ফর্মেই থাকে। তো আবুল হোসেনের কবিতার ভিতরে ওই ফর্মেই, শিল্পের ফর্মে জিনিসগুলো লেখা আছে। এখন ওই ইতিহাসটা আমরা দেখতে গেলে আমাদের নিজেদের প্রয়োজনে আসলে এটাকে আবার নতুন করে দেখা দরকার। এটা আমার কাছে মনে হয়েছে যে রিসেন্টলি আবুল হোসেনের কবিতা পড়তে গিয়ে আমার মনে হয়েছে সে শুধু প্রেমের কবিতা, সে শুধু বিষাদের কবিতা, সে শুধু আশাভঙ্গের কবিতা, আশা জাগানোর কবিতা। এবং সেই জন্য আমার কাছে তার কাছে মনে হয়েছে তাকে আমরা যে নানা রকম তকমা দিয়ে তাকে ব্যাখ্যা করা হয়েছে। এই ব্যাখ্যা আপনি যে কোনো কবির উপরে চাপান, জীবনানন্দ থেকে শুরু করে আজ পর্যন্ত যত রকম লেখা হয়েছে ক্যাটাগরির মধ্যে নিয়ে আসলে হবে। এই ক্যাটাগরি আসলে শিল্প সাহিত্যের কোনো কাজে লাগে না। নতুন করে আমাদের আসলে দেখার আছে যে একটা শিল্প সাহিত্য, আমি সবসময় যেটা বলি সেটা আসলে অনেকেই বিরোধিতা করে যে কবিতা শিল্প সাহিত্যের খুব ব্যবহারিক একটা বিষয়। ব্যবহারিক কোন অর্থে, এটা আমি ধরেন দৈনিক ভাত খাওয়ার মতো ব্যবহারিক কোনো বিষয়। এটা আসলে আমাদের চিন্তাকে সে প্রভাবিত করে, চিন্তার যে ব্যবহার, সেই ব্যবহারটা হলো করে। তো এখন ওই আবুল হোসেনকে সেই ব্যবহারিক জায়গা থেকে দেখা, সে আমাদের আসলে সময়ের সাথে সাথে আমাদের সে কিভাবে কাজ করে, সেই জায়গাগুলো দেখার চেষ্টা করেছি বা সেটা সামগ্রিক ওই অর্থে আমার কাছে মনে হয়েছে যে আবুল হোসেন খুব সে একটা কোথাও প্রকাশিত হলে তখন করবে না, বিস্তারিত সেটা কি জানি আরো ভবিষ্যতে আরো এক্সটেনশন করবো হয়তো। ধন্যবাদ। কবি ও সমালোচক জনাব মৃদু মাহবুব। এবার আলোচনা করবেন কবি ও প্রাবন্ধিক জনাব শওকত হাবিব।
তাদের উপস্থিতি এবং আজকের যে আয়োজন খুবই একটা বড় কাজ। আমি দিদি মহোদয়কে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে আমার অন্যতম প্রিয় কবিকে স্মরণ করার সুযোগ দিয়েছেন বাংলা একাডেমিতেও। তো আসলে প্রত্যেকেরই কেউ কেউ সোল পোয়েট থাকেন, আত্মিক কবি থাকেন, কবিদের ক্ষেত্রে বডি। তো আমার ক্ষেত্রে যেটা হয়, আমি দেখলাম যে সারা জীবনে যেই সমস্ত কবিদের সঙ্গে সুযোগ লাভ করেছি পাঠে বা চিন্তায়, তার মধ্যে রবি, বদ্রিয়ার, রবার্ট ফ্রস্ট, কাহিনী জিবরান, জীবনানন্দ দাশ এবং আবুল হাসান আমি খুবই আত্মিকভাবে অনুভব করি। এবং আমার মনে হয় যে তাদের যে প্রবাহ বা তাদের যে কী বলবো, যে তাদের যে অন্তর্গত একটি বিস্তার, সেটা আমাকে খুব গভীরভাবে সংক্রমিত করে। তো আজকে সর্বকনিষ্ঠ এই কবি তাকে নিয়ে কথা বলার জন্য আমি খুবই আনন্দিত বোধ করতেছি। তো আমি খুবই ভালো আলোচনা করলেন মৃদুল, কিন্তু আমার মনে হয় যে ওর লেখাটা তার চেয়েও ভালো, কারণ একটা সময়ের চাপ থাকে। তো আমি বরং আবুল হাসানকে আমার একটা ছোট্ট ট্রিবিউট আগে দিই, পরে অন্য আলোচনাটা করব। যদি আধুনিক বাংলা কবিতার পাঠকদের দিকে একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, কি আপনার অন্তর্গত কবি, বরিষ্ঠ অংশের জবাব হবে জীবনানন্দ দাশ। আর একই প্রশ্ন যদি করা হয় বাংলাদেশের কবিদের সম্পর্কে, আবুল হাসান থাকবেন শীর্ষে। এর বাইরে প্রিয় কবি হয়তো থাকবেন অনেকেই, প্রিয় কবিতার সংখ্যাও হতে পারে অগন্তি, কিন্তু সত্তার সংগ্রামে অস্তিত্বের বহন গভীর থেকে আমাদের হৃদয়কে বিধ্বস্ত করা, দুমড়ে মুচড়ে দেওয়া কবি একক মূর্তি হিসাবে এই দুই যন্ত্রণা লাঞ্ছিত কবি সমগ্রভাবে হয়ে ওঠেন আমাদের অন্তর সহোদর, প্রিয়তম বেদনা সখা। নিজের হৃদয় থেকে বছর 15 আগে বেরিয়ে এসেছিল কিছু পংক্তি, আমরা তো অমৃতের পুত্র, তবু আমরা অনন্ত বেদনারই পুত্র। এর আড়ালে কি কেবল এক তরুণের জীবন বেদ ছিল? ছিল কি শুধু জীবন দুঃখময় এই বুদ্ধ দর্শন? ছিল নাকি জীবনানন্দের অর্থ নয়, কীর্তি নয়, স্বচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতর খেলা করে আমাদের ক্লান্ত করে? কিংবা আবুল হাসানের ঝিনুক নীরবে সহ, ঝিনুক নীরবে সহ, ঝিনুক নীরবে সহে যাও, ভিতরে বিষের বালি মুখ বুঝে মুক্তা ফেলাও, এর রক্তহীন কাব্যিক চেতনাও। নিজের বোধে জানি ঝিনুকের মুক্তি তো তার বেদনারই সারাচ্ছা, আর জীবনেও যাপনে আমরা প্রত্যেকেই কি এক একটা মানব ঝিনুক নই? মানুষকে তো প্রায় নির্বাক ও যন্ত্রণায় বিদ্ধ হতে হতেই তার জীবন শস্য ফলাতে হয়। এভাবে আবুল হাসানের ঝিনুক হয়ে ওঠে আমাদেরই অস্তিত্বের সহোদরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিকার স্বদেশ বিশ্বকে পাঠ করে জীবনানন্দের এক সার্বিক বোধ ছিল, পৃথিবীর গভীরতর অসুখ এখন। এর গভীর ব্যক্তিগত সংক্রমণ টের পায় আবুল হাসানের। অসুখ আমার অমৃতের এক গুচ্ছ অহংকার, আত্মার অন্ধকারে লুকিয়ে থাকা ক্ষুদিত জানোয়ারের রোমশ বলশালী শরীরের দুটি সূর্য সমান রক্ত চক্ষু। হা সুখী মানুষ, তোমরাই শুধু জানলে না অসুখ কত ভালো, অসুখ কত ভালো, কত চিরহরিত বৃক্ষের মতো শ্যামল, কত পরোপকারী, কত সুন্দর। এভাবে বিস্ময় চিহ্ন দিয়ে দিয়ে পংক্তির পর পংক্তিতে কবিতার সত্তার অসুখকে মহিমান্বিত করে আমাদের অসুখী আত্মার কথা বলে চলেন। আরেকটু দূরে গিয়ে দেখা যায় তার দেখুন ভঙ্গিটি। এতটা বয়স চলে গেল, তবু কি আশ্চর্য, আজও কি জানলাম চোরের ঠোঁটে কেন এত তৃষ্ণা, খড়ের আত্মায় কেন এত অগ্নি, এতটা দহন, গোলাপ নিজেই কেন এতটা কি, এতটা মলিনতা নিয়ে তবুও গোলাপ। অদ্ভুত ব্যাপার, তখন তার বয়স মাত্র 25 বছর। উনি বলছেন যে অনেক বয়স চলে গেল, মানে কি অদ্ভুত। আর একই সঙ্গে দেখবো কষ্ট ক্লেদ মালিন্য ছাপিয়ে জীবনে যে শেষ পর্যন্ত বহাল তার বয়ান। হত্যা হয়, হীরা ভস্য হয়, মেধা ঝরে যায়, তবু কোমরের চাকা ঘুরে হাজার বছর। দেশে দেশে নিমখুন গুমখুন কত, ভূতে পাওয়া ভ্রুঘাতক পাতক বদমাস, ফাঁস ফেলে ঘরে তুলে লাশ। তো সে তবু সন্ধ্যায় আজও আলো তোলে, শিশুর সবুজ জন্ম তুলে নেয় ভরে। সে তবু সত্তায় আজও বসে পুণ্যবান, অতীতে জমির মতো থাকে অপেক্ষায়, কবে যেন এ পুরুষ যায়। আজকের এই বাস্তবতায় আমাদের প্রতিটি
জীবিত স্বদেশ পৃথিবীতে এই যে কত বড় রূঢ় সত্য আমরা ক্রমাগত রক্ত জীবন দিয়ে পাচ্ছি। যদিও কবি আবুল হাসান আমাদের ব্যক্তিগত বেদনার কবি, তবু এখানে লক্ষ্য করি তিনি চিরমানবের আত্মার রুদ্রতার কবি এবং শুশ্রূষা প্রার্থনাকারী। আর তাই সভ্যতাকে সবাইকে তিনি চাপকে দেন। সবাই আজ আমরা সভ্যতার স্বচ্ছ শিকার। হতে পারে তুমি একটি নির্জন স্ত্রীতে এক গাছের তলায় পড়ে আছো মৃত, তোমার মুখের পরে লাল পিঁপড়ে শুষ নিচ্ছে তোমার সৌন্দর্য, আর এসে গেছে রিপোর্টার ক্যামেরা ছবি। এখনকার বাস্তবতা এই হ্রস্ব রচনায় আমাদের বেদনাভূত কবি আবুল হাসানকে সকৃতজ্ঞ স্মরণ করতে গিয়ে পৃথিবীর সব কবির মাকেও স্মরণ করি তারই ভাষায়। একজন কবির মাকে কতটুকু জানো? হৃদয়ের পাশে তার থরথর কাঁপে সন্তানের মুখ, চিরদুঃখে আনত কাতরা। কবির মায়ের তবু নেই কোনো ঘর, সে উদ্বাস্তু তার সন্তানের মতো। শেষ লাইনটা দিয়ে শুরু করি যে আবুল হাসান তার প্রথম বইটা তার মাকে উৎসর্গ করেছেন এবং সেখানে তিনি বলছেন আমার মা আমার মাতৃভূমির মধ্যে অসহায়। তো আজকের যে প্রবন্ধটি আমি দেখলাম আমার অনুজ মৃদুল ও খুবই পরিশ্রম করেছে। 26 পৃষ্ঠার লেখা, শব্দ বোধ হয় 1000-2000 বেশি হবে না, 8,000 কম কথা না, এবং অনেকগুলা জিনিস উপস্থাপন করেছে। তো এখন আমি যেটা বলবো আর কি, যে আবুল হাসানকে অনেকভাবে পাঠ করা যায় এবং প্রধান পাঠ যেটি হবে যে একজন মানুষ এত অন্তর্গত, এত ভেতর থেকে, এত গভীর করে, এত অল্প বয়সে কি করে সম্ভব, যেরকম চেতনার মধ্যে আমাদের বুকের ভিতরে একটা চিকন রক্তের মানে কেটে দিচ্ছেন আমাদেরকে, আমাদের ক্ষরণ করাচ্ছেন, আমাদের রক্তপাত ঘটাচ্ছেন, এবং বয়স মাত্র 28 বছর। তো এইটা বাংলাদেশ, আমি আরেকটা প্রসঙ্গ বলি এই কথাটা, যে আমি মনে করি যে 47-70 বাংলা কবিতার প্রধান স্মার্ট কবিটি হচ্ছে আবুল হাসান হাবিব, আর সত্যিকারের কবিটি হচ্ছে আবুল হাসান। সত্যিকারের কবি কেন? কারণ উনি যা বুঝেছেন, যা ভেবেছেন, যা বলেছেন সেটি এত মানে ভেতর থেকে করেছেন, এত অন্তর্গত করেছেন বা এত অনিশ্চয় সঙ্গে করেছেন যে এইটার তুলনা আসলে বাংলাদেশের কবিতায় খুবই দুর্লভ। হ্যাঁ, অনেক ভালো কবিতা লেখা হয়েছে, অনেক রকম বৈচিত্র্য আছে, কিন্তু এই কবিতা, এই যে শামসুর রহমান যেমন বলছেন যে একান্ত হাসানীয় কবিতা, এবং আপনারা লক্ষ্য করবেন যে আবুল হাসানের যে 3টি বই, রাজা যায় রাজা আসে, যে তুমি হরণ করো কিছু পালঙ্ক, এর বাইরে তার যে অগ্রন্থিত কবিতা সেগুলোও কিন্তু প্রায় 3টা বইয়ের সমান কবিতা আছে, এবং সেখানেও অসাধারণ অসাধারণ কবিতা আছে। তো আমার মনে হয় যে পৃথিবীতে ওই মৃদুল যেটা বলছিলেন যে পৃথিবীতে অকাল প্রয়াত কবিদের একটি কাল তৈরি হয়। তো আমি ঠিক জানি না যে একাডেমিক ডিসিপ্লিনারিতে আপনার এই অকাল প্রয়াত কবিদের নিয়ে কোনো পৃথক ডিসকোর্স আছে কিনা, কিন্তু যদি আমরা পাঠকের জায়গা থেকে দেখি তাহলে প্রত্যেকটা কবিকে জনগণ বা কবিতার যারা পাঠক বা কবিতার যারা অনুরাগী তারা কিন্তু খুব গভীরভাবে নেন, এবং এটা বোধহয় প্রকৃতির একটা অন্যরকম বিধান যে অকাল প্রয়াত কবি আমাদেরকে কোনো না কোনো তাড়িত করবে, এবং এটার মধ্যে এমন কিছু মানে মর্মস্পর্শী ব্যাপার আছে। আমার কেন যেন মনে হয় মাঝে মধ্যে যে জন্ম এবং মৃত্যু এই দুটার কথা আমাদের হাত নাই। যদিও আমরা দেখেছি যে পৃথিবীর যত অকাল প্রয়াত কবি, কিছুদিন আগে একটা সম্মেলন বের করেছেন বকুল আশরাফ অনূর্ধ্ব 40 কবিদের নিয়ে, যে শত শত কবি অকাল প্রয়াত, যুদ্ধে নিহত, রোগে বিধ্বস্ত, কিংবা বিপ্লবের বলি, কিংবা সমাজের বলি, রাষ্ট্রের বলি, আত্মহত্যা। তো এবং এই কবিদের কবিতার মধ্যে একটু মোটা দাগেও বললে যে এমন কিছু সেন্সেশন থাকে, এমন কিছু ব্যাপার থাকে যেটা হয়তো বা অন্য কবিদের মধ্যে অত পাওয়া যায় না। যেমন আমাদের এই বন্ধু 90 দশকে আত্মহত্যা করেছে শামীম কবির, আমি তার মধ্যে একটা জিনিস লক্ষ্য করি, শামীম বোধহয় মাত্র 25 বছর বেশি, তাই না? তো 25 বছর বয়সে তার মধ্যে যে আত্মিক ক্ষরণ, তার যে বোধের জায়গা, এটা কিন্তু অনেক বড়। তো এই জন্য আমি বলি যে আবুল হাসান যদি দীর্ঘজীবীও হতেন তাহলে বোধ হয় তার বন্ধু নির্বন্ধ গুণের মতোই ওই প্রথম দিকের কবিতাগুলি পঠিত হতেন,
হ্যাঁ, পরে আসলে উনি কতটা পরিচিত হতে আমার সন্দেহ জানে। এবং এই কথা আমরা আমাদের প্রযোজ্য আল মাহমুদ এবং শামসুর ক্ষেত্রে তারা অনেক আয়ু পেয়েছেন এবং সেই থেকে অনেক অখাদ্য উৎপাদন করেছেন। কবিতার নামে কবিতাকে তারা অনেক বেশি অপমান এবং লাঞ্ছিত করেছেন এবং নিজেদের ভোগ পিপাসা বা ব্যবহারিক কারণে কবিতাকে ব্যবহার করেছেন। আমাদের পরম সৌভাগ্য আবুল হাসানের সাথে করতে হয় নাই। এবং আবুল হাসান এই কারণে আমাদের সবচেয়ে প্রিয় যে তিনি ওই চির 28-এর মধ্যেই থাকবেন, তার বয়স বাড়বে না। এবং আমরা ওই 28-এ তাকে ক্রমাগত আরো 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 করবো। আমি জানি না যে বাংলাদেশের কয়জন কবি দীর্ঘদিন পঠিত হবেন, কয়জন কবি চেতনার ভেতর থেকে হয়ে উঠবেন, কিন্তু আমার মনে হয় আবুল হাসানের আমাদের কখনো ফুরাবেন। তো এই আলোচনা অনেক বড় এবং আমি ওদিকে যাব না। তবে একটা জিনিস যেটা ফজলের আলোচনায় যেটা আমার ভালো লেগেছে যে তিনি তাকে রাজনৈতিক কবি করেছেন। এবং এই রাজনৈতিক কবি মানে স্লোগানের কবি নন, এই রাজনৈতিক কবি মানে কোনো দল বা মতের অনুসারী বা কোনো বিপ্লববাদ বা কোনো চেতনাবাদ কিংবা কোনো নবজাগরণের ব্যাপার নয়। এই পলিটিক্স আসে একজন রাষ্ট্রের বাস্তবকে দেখা, রাষ্ট্রের খরচকে দেখা, পৃথিবীকে দেখার ফলে তার বোধের ভিতর যে জারণ, যে ক্ষত, এই জায়গা থেকে আবুল হাসান নিঃসন্দেহে অনেক বড় রাজনৈতিক কবি। এবং একই কথা তো প্রযোজ্য জীবনানন্দের ক্ষেত্রে। জীবনানন্দ এত বড় রাজনৈতিক কবি, কিন্তু দুর্ভাগ্য যে তৎকালীন বামপন্থী রাজনীতি যারা আমাদেরকে রাজনীতি শেখায় তারা কিন্তু তাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছেন। হি ইজ ভেরি মাচ মিসআন্ডারস্টুড টিল ডে। এবং মজার ব্যাপার হচ্ছে যে একবার বোধ হয় নীরেন্দ্র চক্রবর্তী তাকে খুব আক্রমণ করলেন যে ওনার কবিতায় নাই, রাজনীতির চেতনা নাই বা বিপ্লবের ব্যাপার নাই। তো জীবনানন্দ কিন্তু সারা জীবনের কাউকে কোনো প্রতিবাদ করে নাই। সজনীকান্ত তাকে এইভাবে অপমান করেছেন যে কবিকে যেন দেখিয়েছে আমি ভালোবেসে মেয়ে মানুষের। তো ওই দিকে বলতেছেন, সজনীকান্ত বলছেন যে তিনি সবই করিয়া দেখেছেন কিন্তু বিবাহ করিয়া দেখেন না, এখন বিবাহ করিয়া দেখিলে কিছু সুবিধা হয়। তো এইরকম কিন্তু সেখানে শুধু উনি সজনে গাছ বলে একটা ব্যঙ্গ করেছেন, কিন্তু একমাত্র প্রতিবাদ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে সেটার মধ্যে উনি অদ্ভুত একটি কথা বলেছেন। সেটা হলো যে এই পেকে গেছে দাঁড়ান কৃষকের মুখে হাসি। তো এই যে এগুলো যে আশাবাদের কবিতা নয়, এগুলো যে হাস্যকর, এই অবোধ বালককে কে বোঝাবে? অবোধ বালক আমাদের বাংলা কবিদের এবং অবোধ বালক অনেক আলোচক কবি সমালোচক আছেন। এবং উনি আরেকটি কথা বলেছেন কবিতার প্রতিক্রিয়া, স্বর্গের সিঁড়ি এত সোজা নয়। তো আসলে সেই জায়গা থেকে আমরা যদি খুব 21 শতকে দাঁড়িয়ে উত্তরাধুনিক বা উত্তর ঔপনিবেশিক জায়গা থেকে দাঁড়িয়ে দেখি, আবুল হাসান অবশ্যই গভীরভাবে রাজনৈতিক কবি। এবং আমরা যদি বাংলাদেশের জন্মটা দেখি এবং জন্মের পরবর্তী বাস্তবতা থেকে আজকে দেখি, আবুল হাসান ক্রমাগত প্রাসঙ্গিক। এবং তার কবিতা আমাদের একটা জায়গায় বলেছেন যে কাব্যিক ইতিহাস বর্ণনের ক্ষেত্রে আবুল হাসান আমাদের জন্য খুবই অনিবার্য। তো আলোচনাটা বেশি লম্বা করতে চাই, কিন্তু আমি দুটো থেকে একটা আপত্তি করি। মৃদুল বলেছেন তিনি খেতাবওয়ালা কবি। এই খেতাব আসলে কি? এই খেতাব মানে কি তোমার তত্ত্ব? আমার মনে হয় এই প্রয়োগের জায়গাটা একটু দ্বিধাগ্রস্ত, কারণ আবুল হাসান কোনোভাবেই খেতাব প্রাপ্ত নয়, এবং উনি তার অস্তিত্বের সংগ্রামের কবি। আমরা যখন তাকে পাঠ করি বিনা শর্তে, বিনা তত্ত্বে, বিনা পাণ্ডিত্যে আমরা তাকে গভীরভাবে হৃদয় দিয়ে পাঠ করি। ফলে এই খেতাব কথাটার পরিষ্কার অর্থ বোঝা যায় না। আরেকটা জিনিস উনি বললেন শেষ দিকে যে সেই অর্থে তাকে রাজনৈতিক কবি বলা যাবে না। আমি বুঝলাম না যে মৃদুল এত চমৎকার করে তার পলিটিক্যাল জায়গাগুলোকে আলোচনা করেন, এখানে এসে উনি কি বললেন এটা পরিষ্কার হলো না যে সেই অর্থে তাকে রাজনৈতিক কবি বলা যাবে না। গভীরভাবে প্রেমিক রাজনৈতিক কবি আবুল হাসান। এই জায়গাটা হয়তো উনি যখন লিখবেন ভবিষ্যতে তখন একটু পরিষ্কার করবেন। তো এই চমৎকার আলোচনা মানে আজকে যেটা হলো এবং প্রবন্ধটা আশা করি পড়লে আপনারা আবুল হাসান পূর্ণভাবে পাবেন। এবং আমরা আমাদের কিন্তু দুর্ভাগ্য যে আবুল হাসানকে নিয়ে আমাদের একাডেমিক্যালি এখনো কোনো এমফিল পিএইচডি হয় নাই। আজও অবশ্যই ভালো করতে পারবেন আমার মনে হয়। আমি দেখেছি এবং যদি ঠিকই ধরেছেন যে তাকে নিয়ে খুবই ভাষা আলোচনা আছে, খুব নিবিড় পাঠ যাকে পড়ে, এইটা কিন্তু আসলে আবুল হাসান এখান থেকে বঞ্চিত। আপনারা যারা এখানে বিশ্ববিদ্যালয়ের মানুষজনরা আছেন, আপনারা দেখবেন যে আবুল হাসানকে কীভাবে একটু একাডেমির মধ্যে পুরে দেওয়া যায় কিনা, যাতে ভবিষ্যতের প্রজন্ম ভালো করে। আমি সুমন সাজ্জাদ এবং মৃদুল দুজনই আমার খুব প্রিয় মানুষ, এবং মৃদুলকে আমি ভালোবাসি তার চিন্তা করার ভঙ্গি এবং তার
অন্তর্গত চেতনার জন্য, আর সুমনকে আমি ভালোবাসি তার বহুমাত্রিকতা এবং কর্মতৎপরতার জন্য। আমি তাদের সাফল্য কামনা করি। এবং আজকে আপনারা যে এতক্ষণ ধরে আমাকে শুনলেন, আমি জানি না আমি কি বলেছি, কতটুকু বলতে পেরেছি, এজন্য আমি গভীরভাবে কৃতজ্ঞতা প্রদর্শন করছি। সবাইকে ধন্যবাদ। আলোচনা শুনলেন। এই পর্যায়ে সভাপ্রধানের ভাষণ প্রদানের জন্য আমি কবি ও গবেষক অধ্যাপক সুমন সাজ্জাদকে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। সুপ্রিয় সঙ্গী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটা স্মৃতি দিয়ে শুরু করা যাক। 1998 সন, শান্তিবাগ 122, ঢাকা। 7 তলার এক বাসায় থাকি। বাড়ির মালিক খুবই কড়া। আমাদের সঙ্গে গল্প করেন, আমরা 4-5 জন থাকতাম। একসময় বললেন, ঢাকাই গেছে ওখানে এলাই কবিতা লেখো নাকি? তো অবাক হলাম, বলে যে এত বই পুস্তক পড়ে লেখা, তো আমরা করি। আবুল হাসানের চেনো? খুবই অবাক, যে মালিক যে আমাদের পানি দেয় না ঠিক মতো, তিনি বলেন যে আবুল হাসানের চেনো? আমরা হ্যাঁ চিনি। আপনি চেনেন? ও চিনো না কেনা? তারপর কি হয়েছেন? বলে যে তাহলে তো আমি খুব কাছে থেকে বাংলা একাডেমিতে কাজ করতেন। বাড়ির মালিক যার কথা বললাম, বাংলা একাডেমিতে তিনি ছিলেন হচ্ছে প্রেসের কম্পোজিটর। তো তিনি বললেন যে আবুল হাসান অসাধারণ কবিতা লিখলেন, তার খুবই প্রিয় উত্তরাধিকারী কবিতা ছাপা হতো, সেগুলো তিনি যখন কম্পোজ করতেন। বললেন যে এমনও ঘটেছে যে, বললাম যে উস্তাদ আপনি তো একটা লাইনে শব্দ ঠিক নেই, কেন দেবো নাকি ঠিক করে? তো আবুল হাসান বললেন দেন, ইচ্ছা দিয়ে দিন। ওরকম নাকি শব্দ কথা সত্য কিনা যায় না, কিন্তু বলেছেন। তো এই আবুল হাসান আমার নিজেরও আসলে অনেক প্রিয় কবি। একটা স্মৃতি অন্য কালো, যে আবুল হাসান কেমন পাগলা গেছিলেন। একবার হয়তো প্রেমের কবিতা লিখতেন, প্রেমের কবিতার কোন একটা জায়গায় খুব আবেগ দিয়ে লিখতেন, হে আমার প্রিয় সারমী। কিন্তু এই শব্দটি ব্যবহার করেছেন, আমি জানি না এটাও সত্য অন্য কারো স্মৃতি থেকে সত্য। তো আবুল হাসান এইভাবে আমাদের যে পাবলিক আলাপ আলোচনা স্মৃতি এর ভিতরে কিন্তু ঢুকে আছে, এবং এই ঢুকে থাকার ভেতর আমরা তাকে আবিষ্কার করি কিভাবে, যে তিনি প্রয়াত অল্প বয়সে মারা গিয়েছেন। ভালো কবিতা লিখতে পারতেন, রান্না করছেন যেমন সুকান্ত লিখতে পারতেন, আরো অনেক অল্প বয়সের সঙ্গে একটা তুলনা করা। কিন্তু মজাটা হচ্ছে আমার সাথে টিস করতে গিয়ে কিরকম সবসময় আলোচনার মধ্যে নিয়ে আসে, অল্প বয়স লোকেদের আরো ভালো লিখতে পারতেন। এই যে আরো ভালো লিখতে পারতেন, এটা আমরা একটা ভবিষ্যৎকে সামনে রেখে হয়তো বিবেচনা করি, কিন্তু আসলে তো ভালো লিখে ফেলেছেন, ভালো লিখেছেন, ওই লিখেছেন পর্যন্ত থাকলে বোধহয় আমাদের দেশে কবিতার চেয়ে কবির জীবনের কিংবদন্তি অনেক বড় হয়ে ওঠে। কিন্তু কবিতার দিকে যদি আমরা নজর দেই, তাহলে কিন্তু কিংবদন্তির চেয়ে কবিতাই আমাদের কাছে প্রমাণ হিসেবে হাজির থাকে। তো আজ যে প্রবন্ধ ঘোষিত হলো বা আমরা আলোচনা শুনলাম মৃদুল মাহবুবের কাছ থেকে, আপনারা জেনেছেন যে তিনি একজন কবি, বন্ধু মানুষ। আমরা প্রায় কাছাকাছি সময়ে কবিতা লিখি। তো মৃদুলের আলোচনা দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। মৃদুলের প্রবন্ধের বিষয় নিশ্চিতভাবেই আবুল হাসান। তো শিরোনাম যেটি তিনি দিয়েছেন, নীরবতায় সবচেয়ে স্পষ্ট উজ্জ্বল মুখ। সত্যিকার অর্থে আসলে স্পষ্ট এবং উজ্জ্বল মুখ। কিন্তু আমরা তো দেখবো যে প্রবন্ধে মৃদুল আসলে কি প্রস্তাব হাজির করেছে। আমরা যদি 3 ভাগে ভাগ করি, এক ভাগে বলতে পারি যে তার 1 নম্বর লক্ষ্য ছিল আবুল হাসানকে কেন্দ্র করে যে প্রথাগত পাঠ বা বিশ্লেষণ কাজে আমাদের এই বঙ্গীয় একাডেমিক ডিসিপ্লিনে সেই প্রথাগত পাঠের সমালোচনা করা। 2, ওই পাঠগুলোর সীমাবদ্ধতা চিহ্নিত করা। 3 নম্বরে তার বিকল্প প্রস্তাব হাজির করা।
মৃদুল পুরোটা শেষ করতে পারেননি, কিন্তু যদি আমরা তার প্রবন্ধ করি তাহলে দেখবো যে এগুলো সবই ঘুরে ফিরে তিনি ব্যাখ্যা করেছেন। প্রথাগত পাঠের যে সমালোচনা, সেই সমালোচনায় তিনি দেখিয়েছেন যে আমরা ওই অকাল প্রয়াত একটা তকমা দিয়ে কবিতা পাঠ করি, এটাই দীর্ঘকাল ব্যবহৃত হচ্ছে জীবনানন্দ দাশের ভাষায় শুয়োরের মাংস হয়ে যাওয়া একটা অবস্থা। দ্বিতীয়ত, সীমাবদ্ধ চিহ্নিতকরণের ক্ষেত্রে মোটা দাগে সম্ভবত 9টি ক্যাটাগরি তিনি দেখিয়েছেন যে আমরা এইভাবে বলি নিঃসঙ্গতা, বিচ্ছিন্নতা, এইভাবেই উৎপাদন এবং পুনরুৎপাদন ঘটেছে। 3 নম্বরে তার বিকল্প পাঠ। এই পাঠটি মূলত দাঁড়িয়ে আছে একটা আইডিয়ার উপর, একটা ধারণার উপর। সেই ধারণাটা হচ্ছে জাতীয় সাহিত্য। মৃদুল এখানে সংজ্ঞায়িত করার চেষ্টা করছে জাতীয় সাহিত্য বলতে আমরা কি বুঝি। আমরা আসলে জাতি হিসেবে বাঙালি 1971-এর ভেতর দিয়ে যে একটা কালেক্টিভ ইমাজিনেশনের ভেতর দিয়ে, পলিটিক্যাল ইমাজিনেশনের ভেতর দিয়ে যেভাবে নিজেদের জাতি হিসেবে কল্পনা করেছি, তেমনি জাতীয় সাহিত্য তৈরি করার চেষ্টা করেছি। তো মৃদুলের প্রস্তাব হচ্ছে যে আমরা সাহিত্যের ভেতর দিয়ে মূলত জাতীয় সাহিত্য তৈরি করি, মানে জাতি হিসেবে সাহিত্যের ভেতর দিয়ে নিজেকে জাতি হিসেবে শনাক্ত করি। কিন্তু আবুল হাসান ঠিক এই প্রক্রিয়াটার ভেতর ঢুকতে চান না। কেন? জাতি হিসেবে যখন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইবেন, তখন সব ভালো, সব কল্পনা, সব শুভ এগুলো আপনাকে বলতে হবে। জাতি হিসেবে শ্রেষ্ঠ, ভাষা শ্রেষ্ঠ, আমাদের দেশ উন্নত, এই যে ডিসকোর্স, এইভাবে আমরা আমাদের ন্যারেটিভ তৈরি করি, জাতীয় ন্যারেটিভ তৈরি করি। তো আবুল হাসানের অবস্থান দেখে আবুল হাসান হচ্ছে এই ন্যারেটিভের সমস্যাটা দেখেন। সমস্যাটা কিরকম? এই যে সবাই ভাবলো যে মুক্তিযুদ্ধ হওয়ার পর, বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা সবাই শান্তিতে বাস করি। আসলে তো শান্তিতে নাই, শান্তিতে থাকি নাই, অস্বস্তিতে থেকেছি। আবুল হাসান ওই অস্বস্তিটাকে চিহ্নিত করেন, ছোট 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 দৃশ্যদের চিহ্নিত করেন। কোথাও মনে হয় না তুলনা টেনশন বলেছেন যে ওই ভাত দিয়ে হারান যেটা নইলে মানচিত্র সহ অ্যাগ্রেসিভ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ, এই বয়ান বা এই ভঙ্গিগুলো আবুল হাসানের কবিতার মধ্যে নাই বললেই চলে। এটাকে মৃদুল বলছেন যে একজন দর্শকের মতো, সাক্ষীর মতন করে তিনি যেন সমাজকে দেখেন, যা দেখেন সেই দেখাটাকে তিনি রিপ্রেজেন্ট করেন। কবিতাটা এক ধরনের ডেভিয়েশন অফ ল্যাঙ্গুয়েজ, ভাষা এক ধরনের প্রতিসরণ, বিচ্যুতি। তো ওই বিচ্যুতি করতে গিয়ে কেউ কেউ বেছে নেন হচ্ছে স্লোগানের ভাষা, তমুক চাই স্লোগান, লম্বা লম্বা স্লোগান। রেজিস্ট্যান্স করতে চান, পলিটিক্যালি রাজনৈতিক মতাদর্শ দিয়ে করতে চান। কিন্তু আবুল হাসানের মধ্যে ওই রাজনৈতিক মতাদর্শের কোনো চাপ বা প্রভাব, এগুলো খুঁজে পাওয়া খুবই কঠিন একটা ব্যাপার। তাহলে আবুল হাসান কি করেন? ওই ডেভিয়েশনের ভেতর দিয়ে সৌন্দর্য সৃষ্টি করেন। কিন্তু এর মধ্যে আপনার একটা ব্যাপার আছে, আমাদের যারা সৌন্দর্যবাদী কবি, ধরা যায় যে আব্দুল মান্নান, সৈয়দ বা হচ্ছে হুমায়ুন আজাদ, এরা অনেক ক্ষেত্রেই কবিতার সৌন্দর্যকে এমন বেশি মাত্রাগত দিক থেকে গুরুত্ব দেন যেখান থেকে আপনি হয়তো অনেক ক্ষেত্রেই আপনার যে দেশ, কাল, রাষ্ট্র, ভূমি, ভূখণ্ড, এটা চিহ্নই হারায়। তো আবুল হাসান কি করেন? আবুল হাসান ওই চিহ্নটা দেখতে পান, ছোট ছোট দৃশ্যকল্পের ভিতর দিয়ে, চিত্রকল্পের ভিতর দিয়ে রেখেছেন। আপনি যখন পড়েন তার সঙ্গে একটা অন্তর্গত সম্পর্ক তৈরি করতে পারেন। কিন্তু আব্দুল মান্নান সৈয়দের কবিতা পড়ে সেই অন্তর্গত সম্পর্ক আপনি তৈরি করতে পারেন না। ধরা যাক জ্যোৎস্না নিয়ে একটা কবিতা, সেখানে হয়তো মান্নান সৈয়দ লিখলেন জ্যোৎস্না হয় জল্লাদের দিন। এখন জল্লাদের দিন ছোট্ট একটা প্রতীকী কবিতা, আপনি ওই প্রতীকের ভেতর গিয়ে আপনার যে দেশ, রাষ্ট্রভূমি, ভূসংস্থান, এর কোনো ইঙ্গিত বা উপস্থিতি আপনি খুঁজে পান না। তখন হয় কি আপনি কানেক্টেড ফিল করতে পারেন না। এখন আবুল হাসান এসে কি হয় যে আপনি সম্পর্ক বাঁধাতে পারেন ওই ভাষার সঙ্গে, লিঙ্গুইস্টিক ডেফিনিশন সত্ত্বেও আপনি সম্পর্ক তৈরি করতে পারেন। ওই সম্পর্কের কারণে আপনার ভালো লাগে তার কবিতা। আপনি দেখেন যে চেনা হাঁস, চেনা পাখি, চেনা মানুষ, চেনা গাছ, জলজ গুল্ম সব আপনার সামনে দৃশ্যের মতন হাজির হয়। ওই দৃশ্যমানতা আপনার অনুভূতিকে তরঙ্গায়িত করে। তখন আপনি বুঝতে পারেন যে কবিতার সঙ্গে আপনার একটা ভাবগত সম্পর্ক স্থাপিত হচ্ছে, যে কারণে আপনার ভালো লাগে। তো এইভাবে
মৃদুল দেখাতে চেয়েছেন যে আবুল হাসানের কবিতা আপনার আত্মকে, মানে আপনার যে সেলফ এবং কবির যে সেলফ, এই দুইয়ের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করে। মানে আপনি নিজের আত্ম নিয়ে হাজির হন, কবির আত্ম বা সেলফ সেখানে উপস্থিত থাকে, তার সঙ্গে যেন একটা আলাপে আপনি যুক্ত হন। তখন আপনি ভাবতে থাকেন যে এই দেশ, এই রাষ্ট্রে তো আমিও মানুষ, এই অনুভূতি তো আমারও আছে, আমিও তো এরকম বিচ্ছিন্নতা বোধ করি, ওই আমি অনুভূতিটা পেয়ে যান। তখন প্রশ্ন হয়, তাহলে কি আবুল হাসানকে নিয়ে আরো ভাবনার সুযোগ থাকে না? যে আমরা বলছি যে তিনি রোমান্টিক, আবার অনেক আলোচনাকে আমরা দেখব লেখা বা পর্যালোচনা বলা হচ্ছে তিনি আধুনিক। আধুনিক এবং রোমান্টিকের ঠিক কোনখানটায় তার এই সংযুক্ততা তৈরি হলো যে এক পক্ষ বলে রোমান্টিক, আরেক পক্ষ বলেন আধুনিক। বাংলা কবিতার আধুনিকায়নের ইতিহাসের সঙ্গে এর কোনো কি সম্পর্ক আছে? এই প্রশ্নগুলোর মীমাংসা হয়তো করা দরকার। তারপর মৃদুল যেহেতু জাতীয় সাহিত্যের প্রেক্ষাপট থেকে বিবেচনা করেছেন, তখন আরেকটা বিবেচনা করা দরকার যে জাতীয় সাহিত্য বা জাতি, এটা তো একটা কালেকটিভ ফর্ম। তাহলে সেখানে একজন কবি তার সেলফকে কিভাবে হাজির করছেন, তার সঙ্গে কিভাবে ঐক্য বোধ করছেন, তার কি কোনো রকম দার্শনিক বা রাজনৈতিক ব্যাখ্যা আমরা তৈরি করতে পারি কিনা, ওই সম্ভাবনার জায়গাটি হয়তো বিবেচনা করা দরকার। তো মোটা দাগে আমার কাছে মনে হয়েছে যে আবুল হাসান বাংলা কবিতা, বাংলাদেশের কবিতা ব্যক্তি চিহ্নিত যে আধুনিকায়নের ধারা, সেই ধারাটিতেই গিয়েছেন এবং ঔপনিবেশিক রাজনীতির সংকট বা সীমাবদ্ধতাগুলো তাকেও অন্যদের মতন করে প্রভাবিত করেছে। তিনিও অবক্ষয়বাদের শিকার হয়েছেন। সেখান থেকে পথ কিভাবে খুঁজবেন, তার জন্য লিবারেল যে রাস্তা, উদারনীতির যে রাস্তা, সেই রাস্তার কথাও ভেবেছেন। যে কারণে আমরা দেখি যে প্রায় তিনি কয়েকটা শব্দ ঘুরিয়ে ফিরে নিয়ে আসেন: মানবতা, মানবিকতা, সভ্যতা। সভ্যতার ক্লান্তি যেটা আমরা জীবনানন্দ দাশের কবিতার মধ্যে পাই, তারও এক ধরনের রূপায়ণ যেন আবুল হাসানের কবিতার ভেতর আছে। এগুলো নিয়ে সামগ্রিক আলোচনা হয়তো মৃদুল তার বক্তব্যে বলেননি, কিন্তু প্রবন্ধের বেশ কিছু জায়গায় আমরা খুঁজে পাই। আর সৈকত হাবিব ভাই যে পর্যালোচনা করেছেন, আপনারা দেখেছেন যে তিনি বলেছেন বাংলা কবিতায় অনেক অখাদ্য উৎপাদন করা হয়েছে। আমি একদম একমত যে দীর্ঘায়ু পেলেই যে ভালো ভালো কবিতা লিখবেন এর কোনো সম্ভাবনা নাই। অন্তত বাঙালিরা যেহেতু অধিক কথনে বিশ্বাসী, সেজন্য কবিতার ক্ষেত্রে সেই ঘটনাই ঘটেছে। আর আরেকটা কথা বলেছেন যেটা একটু জবাব দেওয়া জরুরি বলে মনে হয়, যে সৈকত হাবিব ভাই বলেছেন যে একাডেমিক জায়গা থেকে আবুল হাসান কতটা গৃহীত বা বিবেচনা আছে কিনা বা গবেষণা আছে কিনা। গবেষণা কিছু না কিছু হয়েছে, হয়তো এমফিল বা মাস্টার্স পর্যায়ের গবেষণা, পিএইচডি গবেষণা আমি এখনো শুনিনি। আর আরেকটা ব্যাপার বলে রাখি, আবুল হাসান কিন্তু দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্য, সব বিশ্ববিদ্যালয় না কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে পাঠ্য। এক্ষেত্রে এমন বিবেচনা আমরা করিনি যে তিনি অল্প বয়সে মারা গিয়েছেন। আমরা প্রধান বিবেচনায় করেছি বাংলাদেশের ভয়েস যদি বিবেচনা করি, তাহলে ওই ভয়েসটা আল মাহমুদের পর সম্ভবত আবুল হাসানের মধ্যে সবচেয়ে প্রখরভাবে পাওয়া যায়, এই জন্য আমরা পাঠ করেছি। আচ্ছা, মৃদুলের প্রবন্ধের জায়গায় আরেকটু ফেরা দরকার। এই প্রবন্ধের মূল শক্তির জায়গাটা কোনটা? মূল শক্তির জায়গা হচ্ছে তার একটা দৃষ্টিকোণ সৃষ্টির প্রয়াস আছে। যে একাডেমিক সমালোচনাগুলো আমাদের সামনে হাজির, তা অধিকাংশই ওই একইভাবে উৎপাদন পুনরুৎপাদনের ভেতর দিয়ে নিঃসঙ্গতা, বিচ্ছিন্নতা এগুলোকেই হাজির করেছে। এমনকি আধুনিকায়নের প্রক্রিয়াগত যে সংকটগুলো বা বৈশিষ্ট্যগুলো, এগুলোর কোনো আমি টোটাল ব্যাখ্যা বা সামগ্রিক ব্যাখ্যা আমি দেখি নাই। তো সেই জন্য জাতীয় সাহিত্যের দৃষ্টিকোণ থেকে যে তিনি উদ্যোগটা নিয়েছেন, এটাকে আমি স্বাগত জানাই। কিন্তু দুর্বলতার কয়েকটা জায়গা আছে, সেগুলো আমার মনে হয় বলা দরকার। এর প্রধান সমস্যা হলো এই প্রবন্ধে যে অনেক সাধারণীকৃত মন্তব্য আছে। যেমন একটা মন্তব্য পড়ি সময়, শামসুর রহমানের ভূমিকা লিখেছেন যে শামসুর রহমানের ভূমিকার ব্যাপক একটা প্রভাব আছে আমাদের আবুল হাসানের কবিতার বোঝের উপর। শামসুর রহমানের আবুল হাসানই আমাদের আবুল হাসান। ফলে স্বতন্ত্র পাঠক হিসাবে হাসানকে আবিষ্কারের নানা পথ একটু বন্ধ হয়ে যায় বলে আমার মনে হয়। এখানে হচ্ছে কি শামসুর রহমানের বোধ
কবিতার কতখানি প্রভাব আছে আমরা জানি, কিন্তু গদ্যের তেমন একটা প্রভাব আছে বলে অন্তত আমার মনে হয় না। কারণ শামসুর রাহমানের ভূমিকার যদি অতই প্রভাব থাকতো তাহলে কে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহৃত করতে দেখতাম বা পর্যালোচনায় তার উল্লেখগুলোকে দেখতাম, কিন্তু সেরকম ঘটনা আসলে ঘটেছে বলে আমার কাছে মনে হয় না। আরেকটা বিপজ্জনক তুলনা, আবুল হাসান বড় কবি হলেও সুকান্ত বা কিডস থেকে একটু নিচের সারির। আমার মনে হয় না এই ধরনের মন্তব্য করার দরকার আছে যে কোন একজন তৃতীয় শ্রেণীর লেখক বা চতুর্থ শ্রেণীর লেখকের মতনই হয়ে দাঁড়ায়, ফলে এই ধরনের মন্তব্য আসলে অদরকারী। 3 নম্বর, কবির রহমান আরো কিছুদিন বাঁচার আশা নীরব ছিলেন। এটা কিন্তু এক ধরনের ব্যক্তি আক্রমণের মতোই হয়ে যায় যে শামসুর রহমান বাঁচতে চাইবেন, যে কেউ আসলে বাঁচতেই চায়, আবুল হাসানও বাঁচতেই চেয়েছিলেন। আরেকটা সত্য হলো আধুনিক মানুষের যে প্রবণতা তাও স্খলিত, সেই আধুনিক মানুষের উপস্থিতি হাসান ছাড়া অন্যদের কবিতায় নাই বললেই চলে। এটা কিন্তু একটা সাধারণীকৃত মন্তব্য। কারণ আমরা যদি 60-এর দশকের স্যাড জেনারেশন বা হাংরি জেনারেশনের কবিতাগুলো পড়ি, সেখানে কিন্তু নৈতিকতা ব্যাপকভাবে স্খলিত, যে কারণে যে পর্যন্ত যেতে হয়েছিল আমাদের কবিদের। 5 নম্বরে, এটা আমি বলে শেষ করে দিব, যে মানুষ ইতিহাস জানতে শিল্প বা কবিতার সহায় হন। সত্যি কি তাহলে ইতিহাসের এত বই লিখিত হয়? আমি তো মৃদুলের কবিতা কখনোই ইতিহাস জানার জন্য যাই না। মৃদুলের কাছে আমি এই জন্যই যাই যে মৃদুলের কবিতা ভালো লাগে। ভালো লাগে হয়তো অনুভূতির কারণেই ভালো লাগে, বা যোগাযোগ স্থাপন করতে চাই বলেই ভালো লাগে। শেষ বেলায় আমি প্রাবন্ধিক আলোচককে ধন্যবাদ জানাই। একই সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক তিনি যে উদ্যোগটি নিয়েছেন সেমিনারের, এই সেমিনারের এই আয়োজনকেও আমি মনে করি যে গুরুত্বপূর্ণ ব্যাপার। বাইরে যত সমালোচনায় থাকুক না কেন, এইসব সমালোচনায় কান দেওয়া যাবে না, বরং যেভাবে কাজ হচ্ছে একাডেমিক কাজের সঙ্গে সৃষ্টিশীলতার যে সমন্বয় স্থাপিত হচ্ছে, এটা তো বাংলাদেশে তাৎপর্যপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে। যখন সৃষ্টিশীলদের আপনি আনবেন না, তখন সমালোচনা হবে যে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের মাস্টারদের নিয়ে আসেন, এটা কি সাহিত্য বোঝে? আর যখন সৃষ্টিশীলদের নিয়ে আসবেন, তখন বলা হবে যে কবিরা কি সাহিত্য বোঝে? কবিতা বোঝেটাকে। অতএব আমরা আশা করব যে এই কাজ অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাইকে। সুধীবৃন্দ, এর সঙ্গে শেষ হল আজকের সেমিনার মালার প্রথম অধিবেশন। এখন চা বিরতি, চা চক্রে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চা বিরতির পর আমরা আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু করব 12টা 15 মিনিট।